আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অলরেডি রিটেনের শিক্ষার্থী আপনারা যারা আছেন এখানে সবাই রিটেন দিতে যাচ্ছেন, অবশ্য ফেসবুক লাইভে থাকতে পারে বাইরে। তো আপনারা রুটিন পেয়ে গেছেন এবং আমার সাবজেক্টের পরীক্ষাটা হবে আপনাদের 1 তারিখ 10টা থেকে 1টা পর্যন্ত, 3 ঘন্টার পরীক্ষা। এবার এই সুযোগটা পাচ্ছে 35-এর পর থেকে 34 বিসিএস এর পর থেকে শিক্ষার্থীরা যে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর শুধু একদিনের পরীক্ষাটা, এর আগে পরীক্ষার যারাই পরীক্ষা দিয়েছে তারা কিন্তু আপনার একই দিনে কিন্তু ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর সাথে আবার ম্যাথ পরীক্ষা দিয়েছে। যা হোক, এটা আপনাদের জন্য একটা প্লাস পয়েন্ট যে অন্তত পরীক্ষার সময় কিছুটা রিভিশন দেওয়ার সুযোগ পাবেন। এই তো গত ক্লাসে অনেক আমি পরবর্তীতে দেখলাম বেশ কিছু কমেন্টস আপনাদের ফেসবুকে যারা ছিলেন তাদের উদ্দেশ্যে একটু বলছি। সেখানে দেখলাম যে একজন স্যারের নাম উল্লেখ করে মানে বিরূপ মন্তব্য করা হয়েছে। মানে আমি একজন লিখছেন যে, নাম নিব না, সে লিখছেন যে স্যারকে শুরু থেকে পেলে ভালো হতো, কি অমুক স্যার কি পড়িয়েছে, আমাদের খুন করে দিছে। একটি কথা বিষয় মনে রাখবেন যে আমি এতে কিন্তু আপনাদের এই মন্তব্যে কিন্তু আমি ফেরাব, ঠিক আছে? কারণ একজন স্যারকে আপনি এভাবে অ্যাটাক করতে পারেন না, যেহেতু আমাদের স্টুডেন্ট আপনারা ছিলেন, আমাদের স্টুডেন্ট রিটেন স্টুডেন্ট, এই জন্য কথাটা বলছি। কারণ একজন স্যার সর্বোচ্চ তার যতটুকু ভালো দেওয়া দরকার ততটুকু ছাত্রকে ভালো দেওয়ার চেষ্টা করে। এখন হাবিব স্যার তো এখানে আপনারা দেখছেন যে ক্লাসের কিন্তু একটা কথা বলছে যে 4টা বিষয় দরকার আপনার সাকসেস হওয়ার জন্য। কারণ আমি ভালো ক্লাস নিব কিন্তু বাট আমি যে পড়াবো এটা যে 1 তারিখে আপনি আসবেন তার নিশ্চয়তা নাই। কিন্তু দেখা গেল আরেকজন স্যার যে আপনাকে যা পড়াইছে ওই পড়াটা আপনার কাছে ভালো না লাগতে পারে, কিন্তু বাট ওই টপিকসে পরীক্ষা এসে গেছে, কারণ এটা বিসিএস পরীক্ষা, এখানে কোনো নিশ্চয়তা নাই। আমি ইম্পর্টেন্ট ইস্যুগুলো বেছে বেছে মূলত কালেকশন করে, যেমন আজকে আপনাদের আমি পড়াবো, ঠিক আছে? শর্ট নোট গুলো আজকের ক্লাসটা শর্ট নোট উঠে যাবে, এরপরের ক্লাসটা আপনাদের মানে বোর্ড কোশ্চেন নিব, আরেকটা ক্লাস দিব। এই তাহলে আমি যা পড়াবো গুরুত্ব দিয়ে এগুলো যে আপনার পরীক্ষা আসবে তার কিন্তু কোনো নিশ্চয়তা নাই। বরং দেখা গেল ওই যে কোনো মতে যেটা আপনি জানেন কিন্তু পড়েন না, ওই বিষয়টাই কিন্তু পরীক্ষা চলে আসছে সহজ করে। এই জন্য সফলতার যে বিষয়গুলো মনে রাখবেন: আত্মবিশ্বাস, তারপর পরিশ্রম, বিনয়ী, ঠিক আছে? বিনয়ীটা হওয়া লাগবে। আচ্ছা, যা হোক, আমরা লেকচার শুরু করতে যাচ্ছি। সকলকে অভিনন্দন আজকে ক্লাসে যোগদানের জন্য। আমি একটু দেখে নেই আজকে কি কি বিষয়গুলো আপনাদেরকে পড়াবো, মানে অর্থাৎ যে আলোচনা করব। শর্ট নোটস, চতুর্থ শিল্প বিপ্লব, এটার কথা আমি গত ক্লাসে বলেছিলাম যে যেদিন আমরা ক্লাস নিয়েছিলাম সেদিন কিন্তু সজীব ওয়াজেদ জয় তার ফেসবুকে ভেরিফাইড পেজে স্ট্যাটাস দিয়েছিলেন চতুর্থ শিল্প বিপ্লব এসে গেছে, কিন্তু আবার ছোট্ট করে আসতে পারে। তো এখানে বেশি কথা না, আমি একটু খালি ডেটাটা টেনে দিব আপনাদেরকে জাস্ট। এরপরে শক্তি সাম্য, ব্যালেন্স অফ পাওয়ার, গত ক্লাসে বলেছিলাম যে শক্তি সাম্য ইম্পর্টেন্ট বিষয়, কিন্তু আমাদের গাইডগুলোতে বা আমাদের লেকচার শিটগুলোতে অনেক বড় করে দেওয়া আছে, মূল কথা আসে না। এজন্য ব্যালেন্স অফ শক্তি সাম্যটা বা ব্যালেন্স অফ পাওয়ারটা পড়াবো। এরপর পাওয়ার, হার্ড পাওয়ার, সফট পাওয়ার, স্মার্ট পাওয়ার। বিশেষত আমি হার্ড পাওয়ার আর সফট পাওয়ারের মধ্যে পার্থক্যটা করে দিব আপনাদেরকে। কারণ আমি যদি পার্থক্যটা করে দিতে পারি, পার্থক্যটা যদি আপনার মাথায় ক্লিয়ার থাকে, আপনার পরীক্ষা যদি হার্ড পাওয়ার আসে আপনি লিখতে পারবেন, সফট পাওয়ার আসলে লিখতে পারবেন, স্মার্ট পাওয়ার আসলে লিখতে পারবেন। এজন্য আমি হার্ড পাওয়ার আর সফট পাওয়ারের মধ্যে পার্থক্যটা করে দিব, আর স্মার্ট পাওয়ার একটা ডেফিনিশন শিখিয়ে দিব। এই আচ্ছা, এরপরে আসবে বিশেষ উত্তোলন অধিকার, যারা বলা হয় এসডিআর, স্পেশাল ড্রয়িং রাইটস, আইএমএফ এর। এই এসডিআর এবার বিশ্বের ইতিহাসে, মানে অর্থাৎ গত আগস্ট মাসে, মানে আইএমএফ এর যিনি প্রধান আপনার আছেন ম্যানেজিং ডিরেক্টর জর্জিওভা, ক্রিস্টালিনা জর্জিওভা, উনি বলছেন যে এটাই আইএমএফ এর ইতিহাসে সর্বোচ্চ ছাড়, এত ছাড় আর কখনো দেওয়া না, যাতে রাষ্ট্রগুলো কোভিড-19 বা আপনার এর কোভিড-19 যে একটা প্রকোপ এটা যাতে কাটিয়ে উঠতে পারে, কোপিড করতে পারে। এই জন্য এটা ইম্পর্টেন্ট আমি মনে করি এবার পরীক্ষার জন্য। কিন্তু আবারও বলছি, আমি ইম্পর্টেন্ট দিয়ে পড়াবো, বাট পরীক্ষা নাও আসতে পারে, ঠিক আছে? এই আচ্ছা, তারপর মানি লন্ডারিং ব্যাপারটা আছে, আন্তর্জাতিক পাঠে চলে আসছে আলোচনা। ডাম্পিং, এন্টি ডাম্পিং, এখানে বানানে ভুলটা আছে, এন্টি ডাম্পিং হবে, ডাম্পিং ব্যাপারটা আলোচনা। মানে আমি আজকের ক্লাসটা মূলত আপনাকে অর্থনৈতিক রিলেটেড যে বিষয়গুলো আছে এগুলো একটু গুরুত্বটা দিব আর কি। কোটা শুল্ক, সংরক্ষণের পদ্ধতি, তারপর COP26 সম্মেলনের সিদ্ধান্ত সমূহ, ঠিক আছে? এই এরপরে আরেকটা বিষয় আছে চেকবুক ডিপ্লোমেসি, যেটা গত ক্লাসে একটু হিন্টস দিয়েছিলাম, আপনার লিখে দিতে পারি না, চেকবুক ডিপ্লোমেসি, ঠিক আছে? এটা
তাহলে ও এখানে আবার হার্ড পাওয়ার ডেফিনিশন জোসেফ নাইয়ের যে ডেফিনিশনটা আছে সেটা আমি এখানে দিয়েছি, এটা দেখে আপনারা নিয়ে নেবেন বা এটা দেখে গুরুত্ব এই জন্য আমি দিয়েছি। এরপরে আবার স্মার্ট পাওয়ারের ডেফিনিশনটাও আছে এই। আচ্ছা যাই হোক, ওভারঅল আমরা তাহলে ক্লাসে চলে যাচ্ছি। আচ্ছা তাহলে যেহেতু আপনাদের চোখের সামনে হার্ড পাওয়ার ডেফিনিশনটা এসে গেছে, একটু দেখে নেন, তারপর এটা পরে পড়াবো। জোসেফ নাই একজনের নাম দেখছেন, মানে অর্থাৎ হার্ড পাওয়ার, সফট পাওয়ার, স্মার্ট পাওয়ার এগুলো লিখতে গেলেই তার নামটা চলে আসবে এই রাষ্ট্রবিজ্ঞানী বা উপদেষ্টা। তিনি বিল ক্লিনটনের নিরাপত্তা উপদেষ্টা ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের, তিনি অধ্যাপক রবার্ট, আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে তিনি প্রচুর গবেষণা এবং লেখেন জোসেফ নাই। উনি বলছেন যে হার্ড পাওয়ার ইনভলভস দ্য এবিলিটি টু ইউজ দ্য ক্যারটস অ্যান্ড স্টিক্স। ক্যারটস মানে খাদ্য বুঝাচ্ছে, হ্যাঁ, আর স্টিক মানে লাঠি, ঠিক আছে। ক্যারটস এন্ড স্টিক মানে একটা, এই ক্যারটস এন্ড স্টিকের একটা পরিভাষা, এটা অর্থ হলো কঠোর নীতি প্রয়োগ করা। অফ ইকোনমিক এন্ড মিলিটারি মাইট টু মেক আদার্স ফলো ই উইল। আচ্ছা তাহলে আমরা শুরুতে আমরা একটু যেটা ব্যালেন্স অফ পাওয়ারটা একটু, এর মধ্যে যতগুলো আলোচনা হবে একটু ব্যালেন্স অফ পাওয়ারটা একটু বড় হবে, 1 পৃষ্ঠা মতো হবে। আর বাকি লেকচার গুলো আপনাদের ওই যে আমি গত ক্লাসে আইডিয়া দিয়েছিলাম যে আপনাদের হাফ পৃষ্ঠা বা হাফ পৃষ্ঠার কমের মধ্যে লিখতে হবে, ঠিক আছে এই। আচ্ছা আমরা শুরুতে লেখেন একটু শক্তি সাম্য। হ্যাঁ, শক্তি সাম্য। তাহলে আমরা শক্তি সাম্য নিয়ে কথা বলি, এটার ইংলিশটা লিখে রাখেন ব্র্যাকেটে, ব্যালেন্স অফ পাওয়ার। আর আলোচনার মানে বারবার শক্তি সাম্য না লিখে আপনি বিপি লিখবেন, ব্যালেন্স অফ পাওয়ার বোঝানোর জন্য খাতার ভিতরে, নোটের ভিতরে লেখেন ইংলিশে ব্যালেন্স অফ পাওয়ার। আচ্ছা বুঝাতে গেলে লিখতে পারবো, লিখতে গেলে বুঝাতে পারবো, লেখাটা দরকার, এই জন্য আপনি আগে লিখে নেন তারপরে বুঝাবো। লেখা এটা ঠিক আছে, লাল এটা। আচ্ছা তাহলে ব্যালেন্স অফ পাওয়ার একটু লেখেন, লেখেন 1648 সালের লিয়ান পিস ট্রিটি, 1648 সালের ওয়েস্টফেলিয়ান পিস ট্রিটি, 1648 সালের ওয়েস্টফেলিয়ান পিস ট্রিটিতে যে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল, যে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল, এই তিনটা বিষয়ে পরীক্ষার খাতা লেখার প্রয়োজন নাই, কিন্তু মুখে বলছি, সেটা ছিল আপনার ব্যালেন্স অফ পাওয়ার একটা বিষয়, আর একটা ছিল আপনার পিসফুল কোএক্সিস্টেন্স বা শান্তিপূর্ণ সহাবস্থান একটি বিষয়, আরেকটি বিষয় ছিল আধুনিক রাষ্ট্র ব্যবস্থার আইডিয়া। তাহলে আমরা এখানে তিনটা বিষয়ের মধ্যে আমরা যেটা ওয়েস্টফেলিয়ান পিস ট্রিটিতে যে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল, দেখেন তার মধ্যে সবচেয়ে তার মধ্যে অন্যতম ছিল, দেখেন তার মধ্যে অন্যতম ছিল ব্যালেন্স অফ পাওয়ার। ব্যালেন্স অফ পাওয়ার এরপর লেখেন যে ইউরোপের শক্তিশালী রাষ্ট্রগুলো ভবিষ্যৎ যুদ্ধ এড়াতে
ভবিষ্যৎ যুদ্ধ এড়াতে এই শান্তি চুক্তি স্বাক্ষর করলেও এই শান্তি চুক্তি স্বাক্ষর করলেও স্বাক্ষর করলেও ফরাসি বিপ্লবের প্রেক্ষাপটে ফরাসি বিপ্লবের প্রেক্ষাপটে 1799 সালে ফ্রান্সের ক্ষমতায় আসেন নেপোলিয়ন। সালে ফ্রান্সের ক্ষমতায় আসেন নেপোলিয়ন। এরপর দেখেন তিনি ইউরোপের বিভিন্ন দেশগুলোকে আক্রমণের মধ্য দিয়ে শান্তিপূর্ণ সহাবস্থান নষ্ট করেছিলেন। তারপর লেখেন 1815 সালে নেপোলিয়ন ওয়াটারলুয়ের যুদ্ধে হেরে যাওয়ার প্রেক্ষিতে দেখেন তৎকালীন বৃহৎ শক্তি রাষ্ট্রগুলো ভিয়েনা কনভেনশনে মিলিত হয়। ভিয়েনা কনভেনশনে মিলিত হয়। ভিয়েনা কনভেনশনে মিলিত হয়, এটার অর্থটা কি এটা লিখবেন। অর্থাৎ এরপর বাংলা লেখেন, সমস্যা নাই। দেখেন অর্থাৎ ভিয়েনা কনভেনশন হলো ইউরোপের শেষ শান্তি সম্মেলন। এটাও কিন্তু 1815 সালের ঘটনা। এই ঘটনা কিন্তু 1815 সালের নেপোলিয়ন অ্যারেস্টের পরে। অর্থাৎ ভিয়েনা কনভেনশন হলো ইউরোপের শেষ শান্তি সম্মেলন। দেখেন যেখানে সচেতনভাবে ভারসাম্য নীতি গ্রহণ করা হয়। এই সেন্টেন্সটা আন্ডারলাইন। অর্থাৎ ভিয়েনা কনভেনশন হলো শেষ শান্তি সম্মেলন যেখানে সচেতনভাবে ভারসাম্য নীতি গ্রহণ করা হয়। এরপরে আপনি একটা ডেফিনিশন দিবেন। দেখেন শক্তি সাম্যের অর্থ হলো
বৃহৎ শক্তিধর রাষ্ট্রগুলোর মধ্যে বৃহৎ শক্তিধর রাষ্ট্রগুলোর মধ্যে শক্তির সমতা বজায় রাখা, শক্তির সমতা বজায় রাখা। তাহলে শক্তি সাম্যের অর্থ হলো বৃহৎ শক্তিধর রাষ্ট্রগুলোর মধ্যে শক্তির সমতা বজায় রাখা। তার যেহেতু নেপোলিয়নকে অ্যারেস্ট করলো কারা, ইংরেজরা, তার ইংরেজদের এখানে একটা বড় ভূমিকা থাকবে এই সম্মেলনে স্বাভাবিকভাবে। দেখেন ইংল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী লর্ড ক্যাসলারি, নামটা ভালো করে লেখেন। ইংল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী লর্ড ক্যাসলারিকে বলা হয় শক্তি সাম্যের ধারণার জনক বা শক্তি সাম্যের জনক। জনক না, সরি, প্রবক্তা দিয়ে একটু জনক কথা হলে, কারণ এটা আইডিয়াটা আগে ছিল কিন্তু আধুনিক। যে লর্ড ইংল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী লর্ড ক্যাসলারিকে বলা হয় শক্তি সাম্যের প্রবক্তা। জনকটা প্রবক্তা ইউজ করেন। তারপরে দেখেন প্রধানত লেখেন এই সম্মেলনে মানে ভিয়েনা কনভেনশন, যেটা এই সম্মেলনে প্রধানত তিনটি দিক লক্ষ্য রেখে, বিপি বা ব্যালেন্স অফ পাওয়ার গৃহীত হয়। তিনটি দিক লক্ষ্য রেখে ব্যালেন্স অফ পাওয়ার গৃহীত হয়। এক নম্বর দিয়ে লেখেন ফ্রান্সের সঙ্গে অন্যান্য দেশের শক্তির সমতা বজায় রাখা। ফ্রান্সের সাথে অন্যান্য দেশের শক্তির সমতা বজায় রাখা। অন্যান্য দেশের শক্তির সমতা বজায় রাখা। দুই নম্বর বিষয় হলো দেখেন অন্যান্য দেশের সামরিক ক্ষেত্রে সমতা বজায় রাখা। অন্যান্য দেশের সামরিক শক্তিতে বা সামরিক ক্ষেত্রে বা শক্তিতে, শক্তি কথা ইউজ করেন। অন্যান্য দেশের সামরিক শক্তিতে সমতা বজায় রাখা। আচ্ছা, একটা লিখেন, সমস্যা নাই। অন্য দেশের সামরিক শক্তিতে বা ক্ষেত্রে সমতা বজায় রাখা। আচ্ছা, এরপর লেখেন 3 নম্বর বিষয়টা লেখেন প্রুশিয়া। ওই সময় জার্মানির যেটা শক্তিশালী অংশ ছিল, এটার নাম ছিল প্রুশিয়া, এবং এই প্রুশিয়ায় কিন্তু আক্রমণ করেছিল বেশি নেপোলিয়ন। এবং এই পরবর্তীতে আমরা একটু প্রুশিয়া নিয়ে কথা বলেন। এই প্রুশিয়ার এই পরবর্তী নেতা ছিলেন আপনার অটোমান বিসমার্ক। সেটা ঘটনা 1871 সালে। লেখেন প্রুশিয়া, তারপর লেখেন রাশিয়া, অস্ট্রিয়া,
পুরুষিয়া, রাশিয়া, অস্ট্রিয়া প্রভৃতি দেশগুলোকে বা দেশকে ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে, পুরুষিয়া, রাশিয়া, অস্ট্রিয়া প্রভৃতি দেশগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখা। ভারসাম্য বজায় রাখা। এখন একটু কথা বলি, এই যে তিনটা বিষয়, এই যে পুরুষিয়া, কারণ অর্থাৎ নেপোলিয়ন যাদেরকে বেশি ক্ষতি করেছিল আক্রমণ করে, তারা যে ক্ষতিগ্রস্ত হয়েছিল, এজন্য পুরুষিয়া বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, অস্ট্রিয়া বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল, স্পেন ক্ষতিগ্রস্ত হয়েছিল, তার পর্তুগাল ক্ষতিগ্রস্ত হয়েছিল। পর্তুগালের রাজা তো পালিয়ে ব্রাজিলে আশ্রয় নিয়েছিল। তাহলে এখন রাশিয়াও কিন্তু নেপোলিয়ন আক্রমণ করেছিল 1812 সালে, কিন্তু রাশিয়া ততটা বেশি ক্ষতিগ্রস্ত হয় না। এবং এই 3 নম্বর প্রস্তাবটা মূলত রাশিয়ার কারণে আসছে। এখানে রাশিয়ার যারা আলেকজান্ডার চিন্তা করলো যে আমি ক্ষতিগ্রস্ত কম হয়েছি, কিন্তু সুযোগ যেহেতু আছে, আমার শক্তি আছে, সুতরাং আমি ওদেরকে যা ক্ষতিপূরণ দিবে আমাকেও তাই দিবে। এই জন্য এখানে এই শর্তটা রাশিয়া ঢুকে দিল যে পুরুষিয়া, রাশিয়া, অস্ট্রিয়া প্রভৃতি দেশে, ঠিক আছে, ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখা। তাহলে এই যে তিনটা দিক থেকে কিন্তু আপনার শক্তি সাম্যটা প্র্যাকটিক্যাল ফিল্ডে চলে আসছে। 1848 সালে যে শক্তি সাম্য ব্যালেন্স অফ পাওয়ারটা ছিল, সেটা ছিল একটা ধারণা, জাস্ট কনসেপ্ট। আর তার প্র্যাকটিক্যাল ফিল্ড হলো তো আপনার ভিয়েনা কনভেনশন বা নেপোলিয়নের পরাজয়। আচ্ছা, তাহলে আমরা এখানে মূলত শক্তি সাম্যটা যেটা দেখতেছি, আসলে গ্রহণটা করা হয়েছে মূলত ফ্রান্সের আগ্রাসন নীতির কারণে। এবং এই যে ক্ষতিপূরণ দেখেন এই, আচ্ছা এরপর আমরা উদাহরণগুলো একটু দেখি। লেখেন এবার নিচে লেখেন শক্তি সাম্যের কৌশল সমূহ হলো কৌশল বা উপাদান। শক্তি সাম্য বাস্তবায়নের, এবার লেখেন শক্তি সাম্য বাস্তবায়নের কৌশল সমূহ হলো এবার নামগুলো একটু লিখবেন। দেখেন armaments and disarmaments, মানে অস্ত্রীকরণ নিরস্ত্রীকরণ। আগে ছিল অস্ত্র উৎপাদন বাড়ানো, আর এখন বর্তমানে নিরস্ত্রীকরণ আসছে, ঠিক আছে, এটা যা লিখবেন। তারপর লেখেন বাফার স্টেট। কিরকম বাফার স্টেট? বাফার স্টেট শব্দের অর্থটা কি? আপনারা বলবেন স্যার নিরপেক্ষ দেশ। আসলে বাফার স্টেট শব্দের শাব্দিক অর্থটা হলো আপনার সংঘর্ষ নিবারক রাষ্ট্র, ঠিক আছে, অর্থাৎ যাতে আপনার সংঘর্ষটা কম হয়। এই দেখেন এখানে কিভাবে সংঘর্ষ আমরা জানি যে এই যে ফ্রান্স, তারপরে আপনার অস্ট্রিয়া, জার্মানি, ইটালির মাঝখানে ছোট্ট একটা রাষ্ট্র আছে সুইজারল্যান্ড। এই সুইজারল্যান্ডের এই প্রান্তে কিন্তু ফ্রান্স আছে। ফ্রান্সের থেকে এখানে 3টা জেলা সুইজারল্যান্ডকে দিয়ে দেওয়া হলো ওই ভিয়েনা কনভেনশনে। 3টা জেলা কিন্তু সুইজারল্যান্ডকে ডিস্ট্রিক্ট, ফ্রান্সের 3টা ডিস্ট্রিক্ট কিন্তু সুইজারল্যান্ডকে দেওয়া হয়েছে, যেটা এখনো সুইজারল্যান্ডের অংশ। এবং সুইজারল্যান্ডের দেখবেন যে অফিসিয়াল যে ল্যাঙ্গুয়েজ আছে, তার মধ্যে ফরাসি একটা ল্যাঙ্গুয়েজ। সুইজারল্যান্ডের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ 4টা, তার মধ্যে একটা হলো ফরাসি। তাহলে এখানে কেন দেওয়া হয়েছে? অর্থাৎ ফ্রান্সের ক্ষমতাকে কেটে এখানে নিয়ে এসে একটা জার্মানি, ইটালি, অন্যান্য শক্তিশালী রাষ্ট্রগুলোর মধ্যে একটা সংঘর্ষ নিবারক রাষ্ট্র তৈরি করা হয়েছে। এটাই মূলত বাফার স্টেট। বাফার স্টেট কিন্তু ব্যালেন্স অফ পাওয়ার একটা অন্যতম কৌশল বা উপাদান, ঠিক আছে। তারপর লেখেন কালেকটিভ সিকিউরিটি বা যৌথ নিরাপত্তা। এগুলো ইংলিশে লিখতে পারেন, সমস্যা নাই। কালেকটিভ সিকিউরিটি বা যৌথ নিরাপত্তা, আক্রান্ত হলে সবাই মিলেমিশে তাকে আক্রমণ করবো, এই কালেকটিভ সিকিউরিটি বা যৌথ নিরাপত্তা। তারপর লিখতে পারেন আপনি ক্ষতিপূরণ। ওই যে ক্ষতিপূরণের ক্ষেত্রে শক্তি সাম্য, ওই যে কিভাবে
ওই যে বললাম পুরুষিয়া, তারপর রাশিয়া অস্ট্রিয়ার মধ্যে যে ক্ষতিপূরণ সমতার নীতি, ওইটা ক্ষতিপূরণ এরকম। তারপরে হলো আপনার হস্তক্ষেপ বা আক্রমণ, ইন্টারভেনশন, অ্যাটাক যাই লেখেন, হস্তক্ষেপ, হস্তক্ষেপ এটা একটা কৌশল। লাস্ট কৌশল হলো ডিভাইড অ্যান্ড রুল, ভাগ করো শাসন করো। লাস্ট কৌশলটা ডিভাইড অ্যান্ড রুল, ডিভাইড অ্যান্ড রুল, সরি ডিভাইড অ্যান্ড রুল বা ভাগ করো শাসন করো। এই কৌশলটা ইংরেজরা বেশি অ্যাপ্লাই করেছিল। এবং আপনার যদি টেলি পরীক্ষা কোশ্চেন আসে যে শক্তি সাম্যের সর্বশেষ কৌশল কোনটা, তাহলে উত্তর দিবেন ডিভাইড অ্যান্ড রুল। আচ্ছা হোক, এখন তাহলে এত কিছুর পরে আন্তর্জাতিক চ্যাপ্টারে কিন্তু শক্তি সাম্যটা জাতিসংঘ প্রতিষ্ঠা, ন্যায় বিচার প্রতিষ্ঠা, তারপরে আপনার পরিবেশ আন্দোলন, তারপরে সার্বভৌমত্ব, সার্বভৌম সমতার স্বীকৃতি, এইসব কারণে কিন্তু আপনার শক্তি সাম্য এখন আন্তর্জাতিক রাজনীতিতে তেমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। তবে আন্তর্জাতিক সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে শক্তি সাম্য অনেক আগ থেকেই এখন পর্যন্ত আলোচনার বিষয় আছে। এইভাবে একটু লিখে দিবেন, লেখেন লেখেন নিজেরা লেখেন। জাতিসংঘ প্রতিষ্ঠা, তারপর লেখেন সার্বভৌম সমতার স্বীকৃতি, জাতিসংঘ প্রতিষ্ঠা কমা দিয়ে রাখবেন সার্বভৌম সমতার স্বীকৃতি, সার্বভৌম সমতার স্বীকৃতি। তারপর লেখেন ন্যায় বিচার, তারপর লেখেন শান্তিপূর্ণ উপায়ে সমস্যার সমাধান, শান্তিপূর্ণ উপায়ে সমস্যার সমাধান, ইত্যাদি কারণে শক্তি সাম্য আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্ব হারালেও আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে টিকে আছে। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে টিকে আছে। বাস, তাহলে আমরা শক্তি সাম্য ইতিহাস ঐতিহ্যটা তুলে ধরলাম। কিভাবে আসলো সেটা ধারণাগত ভাবে আসছে 1648 সালে কনসেপ্ট আকারে, তবে সেটা প্র্যাকটিক্যাল ফিল হলো ভিয়েনা কনভেনশন 1815 সালের। ঠিক আছে, এই আচ্ছা এটা হলো। আচ্ছা, এরপরে আমরা যে বিষয়টা দেখবো সেটা হলো, লেখন চতুর্থ শিল্প বিপ্লব। এবার নিচে লেখেন, খুব দ্রুত লিখবেন এই কথাটা। দেখেন, শিল্প বিপ্লবের দেশ বলা হয়, ইংল্যান্ডকে বলা হয় শিল্প বিপ্লবের দেশ। ইংল্যান্ডকে বলা হয় শিল্প বিপ্লবের দেশ। ইংল্যান্ডকে বলা হয় শিল্প বিপ্লবের দেশ। দেখো, এরপর অষ্টাদশ শতকে জেমস ওয়াট কর্তৃক নিজস্ব সাবধান, তাহলে 1764 সাল হবে। ঠিক আছে, অষ্টাদশ শতকে জেমস ওয়াট কর্তৃক বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কারের মধ্য দিয়ে
পরবর্তী প্রায় 100 বছর যাবৎ সময়কালকে প্রথম শিল্প বিপ্লব হিসাবে চিহ্নিত করা হয়। শিল্প বিপ্লব হিসাবে চিহ্নিত করা হয়। আচ্ছা, এটা আমাদের বিষয় না, জাস্ট একটু ভূমিকা হিসাবে এই কথাটুকু আমরা লিখলাম। এরপরে লেখেন আপনার, দেখেন দ্বিতীয় শিল্প বিপ্লব শুরু হয় টমাস আলভা এডিসন কর্তৃক। টমাস আলভা এডিসন কর্তৃক বৈদ্যুতিক, দেখেন বৈদ্যুতিক সরঞ্জামাদি এবং বিদ্যুতের ব্যবহার, বৈদ্যুতিক সরঞ্জামাদি উদ্ভাবন এবং বিদ্যুতের ব্যবহার কেন্দ্রিক। তারপর লেখেন কমা দিয়ে, লেখেন তৃতীয় শিল্প বিপ্লব তৃতীয় শিল্প বিপ্লব বলা হয়, তৃতীয় শিল্প বিপ্লব বলা হয় ট্রানজিস্টরের ব্যবহারের ক্ষেত্রকে, ক্ষেত্রের সময়কালকে বা ক্ষেত্রকে, ট্রানজিস্টরের ব্যবহারের ক্ষেত্রকে বা ক্ষেত্রের সময়কে। তারপর দেখেন গত শতকের, দেখেন গত শতকের 80-র দশক থেকে, মানে যে আপনার 2000 যে সালটা গেল তার 1980-90 এই দশকটা, গত শতকের 80-র দশক থেকে চতুর্থ শিল্প বিপ্লব, চতুর্থ শিল্প বিপ্লব শুরু হলেও একবিংশ শতকে এসে চতুর্থ শিল্প বিপ্লব পূর্ণতা লাভ করে, চতুর্থ শিল্প বিপ্লব পূর্ণতা লাভ করে। তারপরে চতুর্থ শিল্প বিপ্লবের বৈশিষ্ট্যগুলো হলো বা উপাদানগুলো হলো, দেখেন দেখেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তারপর ব্লকচেইন, ব্লকচেইন একটা সাইবার সিকিউরিটির মতো, অর্থাৎ আপনার নিরাপত্তা আপনি বলয় করবেন, ব্লকচেইন বলা হয়। হ্যাঁ, ব্লকচেইন, তারপর ইন্টারনেট অফ থিংস, থিংস বা এটারে আইওটি বলা হয়, আইওটি, ইন্টারন্যাশনাল কি ইন্টারনেট অফ থিংস। তারপর ন্যানো টেকনোলজি, ন্যানো টেকনোলজি, ন্যানো টেকনোলজি, তাহলে বায়োটেকনোলজি,
বায়োটেকনোলজি, লাস্ট দেখেন রোবোটিক্স, রোবোটিক্স বা ডিজিটাল ইকোনমি বা ইত্যাদি লিখতে রোবোটিক্স ইত্যাদি। রোবোটিক্স এর পরে লেখা দরকার রোবোটিক্স। তারপর দেখেন দেখেন এবার নিচে বাংলাদেশের ব্যাপারে একটু দেখেন। দেখেন উন্নয়নশীল দেশগুলো দেখেন চতুর্থ শিল্প বিপ্লবের ক্ষেত্রে উন্নয়নশীল দেশগুলোর নেতৃত্ব দিবে বাংলাদেশ। চতুর্থ শিল্প বিপ্লবের ক্ষেত্রে উন্নয়নশীল দেশগুলোকে নেতৃত্ব দিবে বাংলাদেশ। এখানে সজীব ওয়াজের জয়ের নামটা আমরা দিতে পারেন যে প্রধানমন্ত্রী আপনার তথ্য উপদেষ্টা, হ্যাঁ, সজীব ওয়াজের জয়ের ধারণা মতে বা সজীব ওয়াজের জয়ের মতে দেখেন 2025 সালের মধ্যে বাংলাদেশ 2025 সালের মধ্যে বাংলাদেশ 2025 সালের মধ্যে বাংলাদেশ দেখেন আইটি দেখেন 5 বিলিয়ন ডলার আইটি রপ্তানি করবে। 2025 সালের মধ্যে বাংলাদেশ 5 বিলিয়ন ডলারের আইটি রপ্তানি করবে বা এক্সপোর্ট করবে। ইনফরমেশন টেকনোলজি যেটা কি, এরপর দেখেন বাংলাদেশে 39টি হাইটেক পার্ক, বাংলাদেশে বর্তমানে 39টি হাইটেক পার্ক লিখে নেন হাইটেক পার্ক। তারপর কমা দিয়ে লেখেন স্টার্টআপ, তারপর মেড ইন বাংলাদেশ, ইত্যাদি কার্যক্রম শুরু হয়ে গেছে। এই যে স্যামসাং কিন্তু এখন মেড ইন বাংলাদেশ নামে হবে এইভাবে, ইত্যাদি কার্যক্রম শুরু হয়ে গিয়েছে। আচ্ছা, এই হলো আপনার এই ডাটা দিয়ে দিলাম। এইভাবে আশা করি যদি পরীক্ষায় আবার রিপিট ধরে তাহলে পারবেন, রিপিট কোশ্চেন আসলে সুন্দর করে লিখতে পারবেন। এরপরে এসডিআরটা আমরা আলোচনা করব। এসডিআর এই এসডিআর এর বাংলাতে আমরা লিখছিলাম কি বিশেষ উত্তোলন অধিকার, এটা হেডলাইন করেন বিশেষ উত্তোলন অধিকার বা এসডিআর। বিশেষ উত্তোলন অধিকার এবার নিচে দেখেন বিশেষ উত্তোলন অধিকার সঙ্গে এসডিআর লাগবেন। বারবার বিশেষ উত্তোলন অধিকার বাংলা না লিখে ইংলিশে এসডিআর লাগবেন। স্পেশাল ড্রয়িং রাইটস, যেটা স্পেশাল ড্রয়িং DRAWING ড্রয়িং রাইটস RIGHTS রাইটস। বিশেষ উত্তোলন অধিকার কতিপয় শক্তিশালী দেশের কতিপয় শক্তিশালী দেশের মুদ্রার একটি গড় গুরুত্বসূচক মান মুদ্রার একটি গড় গুরুত্বসূচক মান
যা আন্তর্জাতিক মুদ্রা তহবিল, যা আন্তর্জাতিক মুদ্রা তহবিল তহবিল 70 দশকের শেষের দিকে, দেখেন 70 দশকের শেষ দিকে, 70 দশকের শেষ দিকে অর্থাৎ 1969 সালে, 1969 সালে চালু করে, 1969 সালে চালু করে। তাহলে প্রথম সেন্টেন্স গুলোতে আমরা ডেফিনিশনটা দেখলাম যে আন্তর্জাতিক বিশেষ উত্তোলন অধিকার হলো কতিপয় শক্তিশালী দেশের মুদ্রার একটি গড় গুরুত্বসূচক মান। এই কথাটা মনে রাখবেন, গড় গুরুত্বসূচক মান, আন্ডারলাইন করে নেন, গড় গুরুত্বসূচক মান। এই সেন্টেন্সটাই কিন্তু আরেকজনের লেখা থেকে আপনার লেখাটা ভেরিফাইড করে দিবে, মানে পার্থক্য করে দিবে, কারণ এই গড় গুরুত্বসূচক মান কথাটা স্বাভাবিক গাইডগুলোতে নাই। আচ্ছা, যা আন্তর্জাতিক অর্থ তহবিল 70 দশকের শেষ দিকে অর্থাৎ কত 1969 সালে কি করে চালু করে। আচ্ছা, তারপরে লেখেন এসডিআর কে প্রথমে, এবার ইংলিশে লেখেন এসডিআর কে প্রথমে কাগজি স্বর্ণ বা ইংলিশ লেখেন এসডিআর কে প্রথমে পেপার গোল্ড, কাগজি স্বর্ণ যেটা পেপার গোল্ড, দেখেন পেপার গোল্ড নাম দেওয়া হয়। এরপর দেখেন মূলত আইএমএফ, দেখেন এরপর দেখেন মূলত আইএমএফ আন্তর্জাতিক তারল্য সংকট ব্যর্থ হয়। দেখেন আন্তর্জাতিক তারল্য লিকুইডিটি, যেটা তারল্য মানে মুদ্রা, দেখেন আন্তর্জাতিক তারল্য রক্ষায় ব্যর্থ হয়ে এসডিআর পদ্ধতি চালু করে। তারপর লেখেন, পরে বুঝাই, লেখাটা শেষ করে লেখেন বর্তমানে এসডিআর এর কার্যক্রম পরিচালিত হয় 5টি মুদ্রায়। বর্তমানে এসডিআর এর কার্যক্রম পরিচালিত হয় 5টি মুদ্রায়। হ্যাঁ, এগুলা নিচে লেখেন যুক্তরাষ্ট্রের ডলার বা মার্কিন ডলার, তারপর লেখেন কমা দিয়ে লেখেন যুক্তরাজ্যের পাউন্ড বা ব্রিটিশ পাউন্ড, মার্কিন, এবার লেখেন মার্কিন ডলার, তারপর কমা দিয়ে লেখেন ব্রিটিশ পাউন্ড, তারপর লেখেন জাপানিজ ইয়েন, তারপর লেখেন চীনের ইউয়ান বা চাইনিজ ইউয়ান, বাংলা ইংলিশে এইভাবে YUAN, ইউয়ান, বাংলা হবে এই ইউয়ান, এইভাবে চাইনিজ ইউয়ান, এবং 19টি রাষ্ট্রের ইউরো যেখানে চালু আছে ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক কর্তৃক, এবং 19টি রাষ্ট্রের ইউরো, বাংলাদেশ ব্যাংক পরীক্ষা ছিল, ইউরো কটা দেশে চালু আছে, ঠিক আছে, 19টি রাষ্ট্রের ইউরো। আচ্ছা, এবার নিচে লেখেন আগস্ট 2021 সালে লেখেন ওয়াশিংটনে, যেহেতু আইএমএফ এর হেডকোয়ার্টার ওয়াশিংটনে আইএমএফ এর
IMF এর বোর্ড অফ গভর্নর্স এর বৈঠকে আগে 650 বিলিয়ন ডলার, মার্কিন ডলার কি, আর এটা বেড়ে গেলে এসডিআর এর ভ্যালুতে আরো কম আসবে, কারণ এসডিআর এর মানটা সবকিছুর উপরে রাখা হয় আর কি, ঠিক আছে, ভ্যালুটা এসডিআর ভ্যালুতে আসবে, এটার পরিমাণটা আসবে আপনার 456, 456 মনে থাকবে আপনাদের, 456 মানে 650 সালে এসডিআর এ কনভার্ট করলে ভ্যালুতে আসবে 600, এসডিআর 456 আর কি আছে, দাও 650 বিলিয়ন ডলার দেখেন বরাদ্দ করা হয় বা বরাদ্দ করে 650 বিলিয়ন ডলার বরাদ্দ করে 650 বিলিয়ন ডলার বরাদ্দ করে। স্যার ব্র্যাকেটেরটাও বিলিয়ন ডলার হবে না? না না, হ্যাঁ বিলিয়ন, হ্যাঁ ইয়েস বিলিয়ন, হ্যাঁ অবশ্যই বিলিয়ন, মানে ওই 650 আর এসডিআর এর এই হিসাবটা আসে 456, 456 মনে রাখবেন, হ্যাঁ এটা বিলিয়ন। ধন্যবাদ। আচ্ছা, এরপর আপনারা দেখেন ও এখান থেকে বাংলাদেশ কতটুকু পেয়েছে, ঠিক আছে, সেটা একটু লিখে দেন। দেখেন বাংলাদেশের টাকায় যেটা হয় সেটা লিখে নেন। দেখেন বাংলাদেশ 2021 সালে বা 2021 টাকা দরকার, দেখেন বাংলাদেশ এখন 10223 মিলিয়ন টাকা পায়, এটা টাকা আর কি, টাকা মিলিয়ন পেয়েছে। 10223 মিলিয়ন মানে 2 কোটি 23 লাখ এরকম হবে আর কি, যাও ঠিক আছে, টাকা পেয়েছে, এসডিআর পেয়েছে। আচ্ছা দেখেন আইএমএফ এর ম্যানেজিং ডিরেক্টর, দেখেন আইএমএফ এর ম্যানেজিং ডিরেক্টর আইএমএফ এর প্রধানকে এমডি ম্যানেজিং ডিরেক্টর বলা হয় বা এমডি বলা হয়। আইএমএফ এর ম্যানেজিং ডিরেক্টর ক্রিস্টালিনা জর্জিওভা, ক্রিস্টালিনা জর্জিওভা লেখেন বলেন, মানে এই সম্পর্কে মানে এসডিআর সম্পর্কে কি বলছে মন্তব্যটা লেখেন। দিস ইজ এ হিস্টোরিক ডিসিশন, this is a historic decision, comma there, the largest SDR allocation will help to cope with the impact, to cope with the impact of the COVID-19 crisis.
ক্রিস্টালিনা জর্জিওভা বলেন কি দিস ইজ এ হিস্টোরিক। প্রিয় শিক্ষার্থী, এই নামটা আপনাদের সবাই মুখস্থ থাকার কথা, কারণ পিডিতে পড়ে আসছেন আপনারা বারবার। ক্রিস্টালিনা জর্জিওভা, হ্যাঁ। তাহলে ওনার এই মন্তব্যগুলো আপনারা এই যদি এটা আসলো বা আইএমএফ নিয়ে আসলো, তখন আপনারা এই মন্তব্যগুলো সেট করে দিলেন, ঠিক আছে, বা বাংলায় লিখেন, সমস্যা নাই। দিস ইজ এ হিস্টোরিক ডিসিশন, এটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত। দ্য লার্জেস্ট এসডিআর অ্যালোকেশন উইল হেল্প। আমি আগে বলেছিলাম যে এটাই সর্বোচ্চ বরাদ্দ করছে, এই জন্য আমি আপনাদের এই পয়েন্টটা এখানে তুলে দিলাম, ঠিক আছে। আচ্ছা, লার্জেস্ট এসডিআর অ্যালোকেশন উইল হেল্প টু কোপ উইথ দ্য ইম্প্যাক্ট অফ কোভিড-19 ক্রাইসিস। যে ক্রাইসিসটা প্রভাবটা কাটাতে কি করবে, সাহায্য করবে। এই তাহলে এখন আশা করি লিখতে পারবেন, ঠিক আছে। তাহলে এটা হলো মূলত আসলে এসডিআরটা মূলত সংক্ষেপে যদি আমি বলি, তাহলে আমরা বলবো একটা বাস্কেট, মানে একটা মূল বাস্কেট। সেই বাস্কেটের আন্ডারে মূলত কি ডলার, ইয়েন, ইউয়ান, তারপর কি পাউন্ড, ব্রিটিশ পাউন্ড, আর হলো ইউরো, এই 5টা মুদ্রার কার্যক্রমের মাধ্যমে মূলত তার কি এই এসডিআরটা বরাদ্দ করা হয় বা ব্যবহার করা হয়, উপযুক্ত করা হয়। তাহলে এক কথা, এসডিআর ইজ এ মনিটারি ইউনিট অফ আইএমএফ। পিএলই পরীক্ষা যখন আসবে হোয়াট ইজ এসডিআর, তখন ব্যাংকের পরীক্ষা আসলে তখন আপনি দিবেন যে এসডিআর ইজ এ মনিটারি ইউনিট। এটা এখানে লেখার দরকার নেই, ওটা হলো আপনার ব্যাংকের পরীক্ষার জন্য বা পিডি পরীক্ষার জন্য। এসডিআরটা কি, এসডিআর ইজ এ মনিটারি ইউনিট অফ আইএমএফ, ঠিক আছে। কত সালে চালু হয়, 1969 সালে। এই আচ্ছা, এরপরে আমরা পরের চ্যাপ্টারে যাব, ঠিক আছে। সেখানে আমরা ডাম্পিং নিয়ে একটু লিখবো, মানে যেহেতু অর্থনীতি বিষয়গুলো ঢুকে পড়ছি আমি। হ্যাঁ, এবার ডাম্পিং লেখেন, ডাম্পিং। ডাম্পিং, হ্যাঁ, এটা ইংলিশ বানানটা ডিইউএম। কোনটা এটা? ও আচ্ছা, ওইটা সমস্যা নেই। এন্টি ডাম্পিং, আর কি এটা বানানটা, এন্টি ডাম্পিং। আচ্ছা, ঠিক আছে, আমরা ডাম্পিংটা একটু লিখি। তা ডাম্পিং, এন্টি ডাম্পিং হেডলাইন করা হবে, কারণ এন্টি ডাম্পিং কথাটা এমনি আসবে আর কি। অর্থাৎ ডাম্পিং এর বিপরীত যেটা, সেটা এন্টি ডাম্পিং। দেখেন, ডাম্পিং এমন একটি শব্দ, দেখেন এটি ডাম্পিং এমন একটি শব্দ যা আন্তর্জাতিক বাণিজ্যের প্রসঙ্গে, দেখেন ডাম্পিং এমন একটি শব্দ যা আন্তর্জাতিক বাণিজ্যের প্রসঙ্গে ব্যবহৃত হয়। আচ্ছা, একটু যেহেতু এটা আইডিয়া, যারা আপনারা অ্যাকাউন্টিং স্টুডেন্ট বা অর্থনীতির স্টুডেন্ট, তারা আবার এটা ভালো বুঝবেন। এখানে ইকোনমিক্স স্টুডেন্ট কেউ আছেন? কথা, আচ্ছা যাক, তাহলে আচ্ছা একটু, হ্যাঁ স্যার নাই মনে হয়। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা সমস্যা নেই। মানে ইকোনমিক্স এর পার্ট থেকে বুঝছেন আমাদের পরীক্ষা একটা না একটা দিয়ে দেয়, ঠিক আছে। এই জন্য আমি আপনাদের এই পার্টটা বেছে নিছি আর কি। আর বাকিগুলা আপনারা তো পড়ছেন, ক্লাস করছেন, নিজেরাও পড়ছেন, বিসিএস এর বিগত সালে কোশ্চেন গুলো দেখছেন, ঠিক আছে। তাহলে আচ্ছা দেখেন, শুনেন ডাম্পিংটা কি। ডাম্পিংটা হলো, দেখেন এই ডাম্পিংটা কিন্তু ভাই বড় বড় রাষ্ট্রগুলো করে, মানে কন্ট্রোল করে। এটা আমাদের মতো গরিব রাষ্ট্রগুলো পারে না। কারণ আমার দেশে একটা পণ্য উৎপাদিত করবো, সেই পণ্যটা আমার দেশের চেয়ে কম দামে গিয়ে আমি সৌদি আরবে বিক্রি করবো, যুক্তরাষ্ট্রে বিক্রি করবো, আমি কি, আমার দেশের কি এটা ক্যাপাসিটি আছে? নাই। কিন্তু এটা এই ক্যাপাসিটি কার আছে? মার্কিন যুক্তরাষ্ট্রে আছে, জাপানের আছে, সিঙ্গাপুরের আছে, চীনের আছে। বিশেষ করে বর্তমানে চাইনিজরা তো ব্যাপক পরিমাণে ডাম্পিং করতেছে। কেন ডাম্পিং করতেছে? কারণ মনে করেন আমাদের বাংলাদেশে উদাহরণ দিই, ডাম্পিংটা ভালো বুঝবেন। তো মনে করেন আপনি পোশাক শিল্প উৎপাদন করলেন, রপ্তানি করলেন, ঠিক আছে। এখন আন্তর্জাতিক বাজারে দেখলেন, আপনি যেখানে বিক্রি করেন মার্কিন যুক্তরাষ্ট্র, সেখানে আপনি দেখতেছেন যে আপনার সেই কম দামে ভিয়েতনাম বিক্রি করতেছে, তাই ভিয়েতনাম মার্কেটটা ধরে ফেলবে। এই জন্য আপনি কি করবেন, আমার দেশে আপনার যে উৎপাদন খরচ হয়, আমার দেশে যা বিক্রি করেন তার চেয়ে ফরেন কান্ট্রি গুলোতে গিয়ে আপনি আরো কম দামে বিক্রি করবেন। এটারে বলা হয় ডাম্পিং। এটারে বলা হয় কি, ডাম্পিং। তাহলে এখন এটা করে কারা? বড় বড় শক্তিধর রাষ্ট্রগুলো। এই ডাম্পিং গুলো করলে কি হয়, যেখানে আপনি বিক্রি করলেন সে দেশের অর্থনীতিতে একটা ধস নেমে যাবে। কি করবে? আপনি যুক্তরাষ্ট্রে বিক্রি করলেন, চাইনিজ, আমি চাইনিজ, চীন দিয়ে উদাহরণ দিলে ভালো বুঝবেন। চাইনিজরা একটা পণ্য যুক্তরাষ্ট্রে বিক্রি করে, যুক্তরাষ্ট্রের মার্কেটটা ধরে ফেরে। এখন যুক্তরাষ্ট্রে যার কারণে অভ্যন্তরীণ বাজারে বেকারত্ব বেড়ে যাচ্ছে, উৎপাদন কমে যাচ্ছে। বিধায় কিন্তু আপনার যুক্তরাষ্ট্রের জনগণ কি করে জানেন,
যে সেই তাদের বিনিয়োগকারীরা চীনে এসে জিনিসটা উৎপাদন করতেছে। এই নিয়ে মূলত যুক্তরাষ্ট্র এই যে বাণিজ্যগত যে বিরোধ দেখছেন আপনি, গত বিসিএস পরীক্ষা ছিল, মূলত এই সব জায়গাগুলো থেকেই আর কি বিরোধগুলো তৈরি হচ্ছে। এখন তাহলে এই যে আপনি যুক্তরাষ্ট্রের বাজারে চীন আপনি ঢুকলেন, তাহলে আপনার পণ্যটা কি ব্যাপকভাবে সোল হয়ে যাবে, রান হয়ে যাবে, রান হওয়ার পরে আপনি মূল্য বাড়াইতে পারবেন, ওরকম একটা আশায় থাকে। যে আমরা অনেক সময় করি গিয়ে যে না, কোচিং গুলোতে আপনার দেখেন যে আমরা একটা অফার দিই, ভর্তি হওয়ার পরে স্টুডেন্ট তখন আবার বাড়িয়ে দিই, ঠিক আছে, এরকম। তাই এই ডাম্পিং এর কারণে আপনার যখন একটা রাষ্ট্র দেখে, যুক্তরাষ্ট্র দেখলো যে আমার বাজার সর্বনাশ, সব সে সলভ হয়ে যাচ্ছে, তখন সে যে ব্যবস্থা নিবে ওটা বলে অ্যান্টি ডাম্পিং। ডাম্পিং এর বিপরীতে যে ব্যবস্থা নিবে সেটা বলে অ্যান্টি ডাম্পিং। অ্যান্টি ডাম্পিং হতে পারে কোটা আরোপ করবে, শুল্ক বেশি করে ট্যাক্স আরোপ করবে, হ্যাঁ, তারপরে অব্যবহৃত সেক্টরে ভর্তুকি বেশি দিবে, এই এগুলো এগুলো হচ্ছে অ্যান্টি ডাম্পিং এর মানে কৌশল। এখন আপনি প্রশ্ন করতে পারেন, স্যার তাহলে কি আন্তর্জাতিক কোনো নিয়ম কানুন নাই, এই যে এই কাজটা তাহলে মাইট ইজ রাইট এটাই কি চলতে থাকবে? হ্যাঁ, ডাব্লিউটিও এটা যেহেতু বাণিজ্যের ব্যাপার সেহেতু এটা ডাব্লিউটিও নিয়ন্ত্রণ করবে। ডাব্লিউটিও আপনার এখানে যেটা বলে দিচ্ছে যে ডাব্লিউটিওর মতে ডাম্পিংটা কোনো নিষিদ্ধ জিনিস না, এটা বৈধ। তবে তবে যদি যে রাষ্ট্রে জিনিসটা আমি ডাম্পিং করলাম বা বিক্রি করলাম কম দামে, সেই রাষ্ট্রের জনগণ যদি দেখাতে পারে যে এই আমার দেশে ডাম্পিং এর কারণে চীনা বা বাংলাদেশে এই প্রোডাক্ট যেখান থেকে উৎপাদিত হচ্ছে সেই দেশের অর্থনীতিবিদরা বা আপনার সেই দেশে বাণিজ্য যারা ব্যবসা বাণিজ্য করে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা যদি শো করতে পারে তখন ডাব্লিউটিও ব্যবস্থা নেবে ওই রাষ্ট্রের ব্যাপারে। এই সবকিছু মিলে মূলত আসলে ডাম্পিং আমরা একটু লিখে নেই, তাহলে আশা করি ব্যাপারে কিছুটা আইডিয়া পেয়েছেন আপনারা। লিখেন, এখন দ্রুত লিখবেন। দেখেন, ডাম্পিং এমন একটি শব্দ যা আন্তর্জাতিক বাণিজ্যে প্রসঙ্গে ব্যবহৃত হয়, যা আন্তর্জাতিক বাণিজ্যের প্রসঙ্গে ব্যবহৃত হয়। এরপর দেখেন, যখন কোনো দেশ বা সংস্থা এমন দামে দেশের সীমানার বাহিরে পণ্য রপ্তানি করে, যা নিজ দেশের তুলনায় মূল্য কম হয়ে থাকে, আবার আমি বলছি, ডাম্পিং এমন একটি শব্দ যা আন্তর্জাতিক বাণিজ্যের প্রসঙ্গে ব্যবহৃত হয় যখন কোনো দেশ বা সংস্থা এমন দামে দেশের সীমানার বাইরে পণ্য রপ্তানি করে যা নিজ দেশের তুলনায় মূল্য কম হয়ে থাকে। আচ্ছা, এরপরে দাঁড়িয়ে লিখবেন, যেহেতু ডাম্পিং এর ক্ষেত্রে দেখেন একটি পণ্যের যথেষ্ট পরিমাণ একটি পণ্যের যথেষ্ট রপ্তানির পরিমাণের বিষয়টি জড়িত। দেখেন, রপ্তানির পরিমাণের বিষয়টি জড়িত, একটি পণ্যের যথেষ্ট পণ্যের বিষয়টি জড়িত থাকে, তাই আমদানিকারক দেশের পণ্য প্রস্তুতকারী বা উৎপাদকদের আর্থিক সামর্থ্যকে বিপন্ন করে তোলে।
আবার বলছি যে প্রস্তুতকারী বা উৎপাদকদের আর্থিক সামর্থ্যকে বিপন্ন করে তোলে বা বিপন্ন করে। এবার নিচে রাখেন ডাব্লিউটিও এর বিধি অনুসারে, ডাব্লিউটিও এর বিধি অনুসারে দেখে ডাম্পিং বৈধ, ডাম্পিং বৈধ, ডাম্পিং বৈধ যদি না, কমা দেখেন, যদি না বিদেশি দেশ, যদি না বিদেশি দেশ, বিদেশি বলতে মানে যেখানে রপ্তানি করা হয়েছে আর কি, রপ্তানি করা হয় যে দেশে, যদি না বিদেশি দেশ নির্ভরযোগ্যতার সাথে, নির্ভরযোগ্যতার সাথে, নির্ভরযোগ্যতার সাথে নির্ভরযোগ্যতার সাথে রপ্তানিকারক সংস্থাটির, রপ্তানিকারক সংস্থাটির দেশীয় উৎপাদকদের যে নেতিবাচক প্রভাব, রপ্তানিকারক সংস্থাটির দেশীয় উৎপাদকদের যে নেতিবাচক প্রভাব, নেতিবাচক প্রভাব ফেলেছে তা প্রমাণ না করতে পারে। যদি প্রমাণ করতে পারে তাহলে ডাম্পিং অবৈধ হবে, সেটাই বুঝাচ্ছে। আবার বলছি দেশীয় উৎপাদকদের যে নেতিবাচক প্রভাব ফেলেছে তা প্রমাণ না করতে পারে। এরপর লিখে রাখেন যেহেতু মূল্য বৈষম্য প্রক্রিয়ার মাধ্যমে, যেহেতু মূল্য বৈষম্য, যেহেতু মূল্য বৈষম্য প্রক্রিয়ার মাধ্যমে, এটা তাত্ত্বিক কথা সুতরাং এটা আন্ডারলাইন করে দিন, যেহেতু মূল্য বৈষম্য প্রক্রিয়ার মাধ্যমে ডাম্পিং এ মূল্য নির্ধারিত হয়, একটা বৈষম্য থেকেই শুরু হয় আর কি। যেহেতু মূল্য বৈষম্য প্রক্রিয়ার মাধ্যমে ডাম্পিং এ মূল্য নির্ধারিত হয়, তাই তাই আমদানিকারক দেশগুলো, আমদানিকারক দেশগুলো ডাম্পিং প্রতিরোধে যে ব্যবস্থা গ্রহণ করেন, স্যার ডাম্পিং প্রতিরোধে, হ্যাঁ জি জি, ডাম্পিং প্রতিরোধে যে ব্যবস্থা গ্রহণ করেন তাই এন্টি ডাম্পিং নামে পরিচিত, বা তাই তাকেই এন্টি ডাম্পিং বলা হয়। যে ডাম্পিং, তাই আমদানিকারক দেশগুলো ডাম্পিং প্রতিরোধে যে ব্যবস্থা গ্রহণ করেন তাই এন্টি ডাম্পিং বলা হয়। আচ্ছা এরপরে নিচে লেখেন দেশীয় শিল্পকে রক্ষার জন্য, দেশীয় শিল্পকে রক্ষার জন্য অনেক দেশ বেশি করে শুল্ক ও কোটা ব্যবহার করে থাকে, অনেক দেশ বেশি পরিমাণে বা বেশি করে শুল্ক ও কোটা ব্যবহার করে থাকে। আচ্ছা এই হয়ে গেছে মোটামুটি, তারপর যদি একটু পারেন তাহলে শ্রেণীকরণ একটু দিয়ে দিলে ভালো হয়। একটু নিচে লেখেন আর 1 মিনিট লাগবে। দেখেন সময় ও কৌশলগত দিক বিবেচনায়, সময় ও কৌশলগত দিক বিবেচনায়
সময় ও কৌশলগত দিক বিবেচনায় ডাম্পিং কে 4 ভাগে ভাগ করা হয়। ডাম্পিং কে 4 ভাগে ভাগ করা হয়। ডাম্পিং কে 4 ভাগে ভাগ করা হয়। হ্যাঁ, ভাগগুলো একটু লেখেন। 1 নম্বর স্থায়ী বা পারসিস্টেন্ট, ইংলিশে পারসিস্টেন্ট। অনেকে আছেন ইংলিশে লিখতে পারেন বা টার্মসটা ইংলিশ মনে থাকে বাংলা মনে থাকে, এরকম আছে, দুইটি টার্মস লিখে দিই। লুণ্ঠনমূলক, 2 নম্বর লুণ্ঠনমূলক। লুণ্ঠনমূলক বা প্রিডেটর। প্রিডেটর। তারপর বিক্ষিপ্ত বা স্পোরেডিক। আর একটা কৌশলগত। কৌশলগত কৌশলগত টেকনিক্যাল। কৌশলগত টেকনিক্যাল। তাহলে স্থায়ী বা পারসিস্টেন্ট, লুণ্ঠনমূলক, প্রেডিটর, বিক্ষিপ্ত, স্পোরেডিক বা কৌশলগত বা টেকনিক্যাল। এখন এই ডাম্পিংয়ের মধ্যে কিন্তু কোটার শুল্ক আসছে। এখন যদি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স আপনার পরীক্ষা দিয়ে দেয় শুধু QUATA কোটা, তাহলে আপনি কি লিখবেন? আন্তর্জাতিক বিষয়গুলিতে যদি বিষয়টা চলে আসে, আর যদি আপনি লেখেন যে কোটা বিরোধী বিক্ষোভ, মুক্তিযোদ্ধার কোটার বিরুদ্ধে, তারপর নারী কোটা, এগুলো লিখে দেন, তাহলে কি আনসার আসবে পরীক্ষায়? পিএসসির কোশ্চেনটা কি হয় জানেন? কৌশলগত ভাবে অনেক সময় আপনাকে মাইট দেয়। এই মাইরে এই ট্রাপ মানে কোশ্চেন ট্রাপের মধ্যে যদি আপনি পড়েন দেয় সর্বনাশ। আন্তর্জাতিক বিষয়ের মধ্যে শুধু শুধু টিকার উপর কোটা লিখে দিল, আর কিছুই লিখলো না, আপনি কি করবেন? তাহলে আপনি বুঝবেন যেহেতু আমাদের বিসিএস এর একটা সিলেবাস ইকোনমিক পার্টস আমার শর্ট নোটে, সুতরাং এখানে কোটা বলতো ইকোনমিক্স পার্টের ভিতরে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স যে কোটা বলতো সেটা আসছে পরীক্ষায়। এখন আপনি যুক্তি দিবেন স্যার আমি কোটা আমাদের আমাদের সংবিধানে যে 28-2 অনুচ্ছেদ, 28-4 অনুচ্ছেদ এটি লিখে দিব, এটি লিখতে পারেন ভাই, তবে মনে হয় নাম্বার আপনি পাবেন না। ঠিক আছে, কারণ কোন অ্যাঙ্গেলে প্রশ্ন, কোন সাবজেক্টের প্রশ্ন সেটা তাকাতে হবে ভাই। ঠিক আছে। এই যে পিলি পরীক্ষা একবার আসছিল যে ক্যান্সার শব্দের অর্থটা কি, এখন আপনি যদি মেডিসিনের ভাষা লিখে দেন তাহলে হবে? ওখানে ভৌগোলিক ভাবে ক্যান্সার শব্দ মানে কর্কট রাশি, কর্কট ক্রান্তির কথা বলা হয়েছে ক্যান্সার, এরকম প্র্যাকটিক্যাল ফিল্ডে তাকাতে হবে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, হাসি এসে গেল বুঝছেন, মোবাইলের রিকোয়েস্ট আছে কোনো একদিন, এই আইডি দিয়ে রিকোয়েস্ট আসলে এই মাত্র কি, এই যে বিভিন্ন ধরনের আইডি। সেদিন একজনের রিকোয়েস্ট দিল, দেখলাম লেখা গাউরা বিড়াল। আচ্ছা যেটা বলতেছিলাম, আচ্ছা তাই কোটা, এই কোটা বলতে কি বোঝায় সেটা একটু লেখেন, দ্রুত লেখেন, কথা বলার সুযোগ পাচ্ছি না আপনাদের সাথে। আচ্ছা কোটা এখানে মনে হয় আছে না আছে আমার মনে নাই, যাক আপনারা লেখা শুরু করেন। ঠিক আছে, কোটা। কোটা মান না লেখেন, কোটা কেটা অথবা QUOTA কোটা, QUOTA কোটা, কোটা কোটা QUOTA কোটা লিখছেন কোটা। হ্যাঁ দ্রুত লেখেন, বেশি লেখাবো না আমি, কারণ আইডিয়া পিছনে আছে, এখানে ছোট্ট যেটু লিখে দিয়ে ওটু লিখলে হবে। দেখেন সরকার আমদানি কিংবা রপ্তানির, দ্রুত দেখেন, সরকার আমদানি কিংবা রপ্তানির, সরকার আমদানি কিংবা রপ্তানির পরিমাণ নির্দিষ্ট সীমায়, আবার বলছি সরকার আমদানি কিংবা রপ্তানির নির্দিষ্ট আমদানি কিংবা রপ্তানির পরিমাণ পরিমাণ নির্দিষ্ট সীমায় বেঁধে দিলে, নির্দিষ্ট সীমায় বেঁধে দিলে
তাকে কোটা বলে, তাকে কোটা বলে। এবার এবার বুঝতে পারছেন আমরা, ওই যে অ্যান্টি ডাম্পিং এর ক্ষেত্রে কোটা আরোপ করা হয়েছে, এইটা মানে নির্দিষ্ট করে দেবে তুমি এর বেশি রপ্তানি করতে পারবে না, তুমি যত কম দামে বিক্রি করো। আর চীনকে যদি আপনি বলেন যে তুমি এই এই পরিমাণের বেশি কিন্তু আমার দেশে আনতে পারবে না, এটা রপ্তানি করতে পারবে না, তাহলে চীন দেখবে যে এত কম প্রোডাক্ট যদি আমি এত কম দামে বিক্রি করি তাহলে তো আমি ধরা খেয়ে যাবো বেশি। এটা তাহলে সরকার আমদানি কিংবা রপ্তানির পরিমাণ নির্দিষ্ট সীমায় বেঁধে দিলে তাকে কোটা বলে। এরপর দাঁড়িয়ে রাখেন, অন্যভাবে বলা যায়, অন্যভাবে বলা যায় কোটা হচ্ছে সরকার কর্তৃক নির্ধারিত, সরকার কর্তৃক নির্ধারিত সরকার কর্তৃক নির্ধারিত এবং অনুমোদিত, সরকার কর্তৃক নির্ধারিত এবং অনুমোদিত রপ্তানি ও আমদানির পরিমাণ, রপ্তানি ও আমদানির পরিমাণ সরকার কর্তৃক নির্ধারিত ও কি অনুমোদিত রপ্তানি ও আমদানির পরিমাণ যা দেশের বাইরে যেতে পারে, যা দেশের বাইরে যেতে পারে কিংবা দেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারে। দেশের দেশের কি বললাম আমরা, দেশের বাইরে যেতে পারে কিংবা দেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারে। তারপর দাঁড়িয়ে লেখেন লেখেন পরিমাণগতভাবে কোটা প্রবেশ করলে তাকে পরিমাণগতভাবে কোটা প্রবেশ করলে তাকে প্রত্যক্ষ কোটা বা ডাইরেক্ট কোটা বলে। প্রত্যক্ষ কোটা এবং মূল্যের ভিত্তিতে প্রকাশ করলে, মানে পরিমাণ দিক থেকে প্রত্যক্ষ, আর মূল্যের ভিত্তিতে প্রকাশ করলে তাকে পরোক্ষ কোটা বলা হয় বলে। মূল্যের ভিত্তিতে প্রকাশ করলে তাকে পরোক্ষ কোটা বলে। এরপর আবার ডেফিনিশন থেকে আবার দুইভাবে ভাগ করতে পারেন। এরপর আবার লেখেন আবার আমদানি রপ্তানি দিক থেকে কোটা দুই প্রকারে ভাগ করা যায়। আবার আমদানি রপ্তানি দিক থেকে কোটা দুই প্রকারে ভাগ করা যায় বা দুই ভাগে ভাগ করা যায়। যথা ইম্পোর্ট কোটা, ইংলিশ রাখবেন, এটা বাংলা না। শব্দের টার্মস আপনি যত একটু টার্মসটারে ভেরিফাই ডাইভার্ট করবেন এইভাবে, হ্যাঁ। ইম্পোর্ট কোটা এবং এক্সপোর্ট কোটা, ঠিক আছে। এই আচ্ছা, তারপর লেখেন শুল্ক বা ট্যাক্স। শুল্ক আচ্ছা, তারপর লেখেন আমরা শুল্ক লয়কা শুল্ক ট্যাক্স না, এখানে ট্যারিফ হবে, ট্যারিফ। ট্যাক্স তো কর, ট্যারিফ, TARIFF, ট্যারিফ অথবা ডিউটি। ডিউটি দিয়ে অনেক সময় পরীক্ষা কোশ্চেন করে আপনাকে ঝামেলায় ফেলে দিতে পারে। ডিউটি একই অর্থ, ডিউটি আর ট্যারিফ একই অর্থ, ঠিক আছে। এই আচ্ছা, তাহলে আপনি একটু লেখেন দেশের সীমান্ত অতিক্রম করে যে সব দ্রব্যের, দেশের সীমান্ত অতিক্রম করে যেসব দ্রব্যের চলাচল ঘটে
কমা দিয়ে রাখবেন, তাদের উপর সরকারি আইন দ্বারা ধার্য করকে, মানে অর্থাৎ এটা কিন্তু এক ধরনের কর, সেটা ধার্য করে, সরকারি আইন দ্বারা ধার্য করকে, নির্ধারিত করকে, ধার্য করকে শুল্ক বলে। তারপর নিচে লেখেন, অন্যভাবে বলা যায় বিদেশ থেকে আমদানিকৃত দ্রব্যের উপর এবং বিদেশে রপ্তানিকৃত দ্রব্যের উপর ধার্যকৃত করকে শুল্ক বা ডিউটি বলে। তাহলে বিদেশে যে আমি আমদানি করব, বিদেশে আমি রপ্তানি করব, সেটা বিদেশে যে আমদানি করব তার উপরে সরকার যেটা এই শুল্কটা প্রাইভেট সেক্টরের কথা বলা হয় আর কি, যে ধার্যকৃত করকে বলা হয় কি রপ্তানি, ধার্যকৃত করকে শুল্ক বলা হয় বা ডিউটি বলা হয়। এরপর লেখেন, বাণিজ্য নিয়ন্ত্রণের অন্যতম হাতিয়ার হলো শুল্ক। বাণিজ্য নিয়ন্ত্রণের অন্যতম হাতিয়ার হলো শুল্ক। তাই অনেক সময় একে শুল্ক প্রাচীর বলা হয়, মানে একটা প্রাচীর মানে বাধা, এর আন্দাজ নেবেন। তাই অনেক সময় একে শুল্ক প্রাচীর বলা হয়, মানে শুল্ক প্রাচীর বলা হয়, প্রাচীর। তারপর বিদেশি প্রতিযোগিতার হাত থেকে দেশীয় শিল্পকে বাঁচানোর জন্যই বিদেশি প্রতিযোগিতার হাত থেকে দেশীয় শিল্পকে বাঁচানোর জন্যই দেখেন অধিক পরিমাণে শুল্ক আরোপ করা হয়। ও কোটা শুল্ক ছিল, ঠিক আছে। তাহলে দেখেন এখন এই অর্থনৈতিক চাপটা আরেকটা সিলেবাস আছে আপনার, প্রোটেকশনিজম বা সংরক্ষণবাদ। বুঝতে পারছেন যে সরকার যে সংরক্ষণ করে, আসলে সংরক্ষণটা কি? তাহলে আমি এখানে খালি আপনার পদ্ধতি করার নাম লিখে দিই আপনাদেরকে, ঠিক আছে? এটা দিয়ে আপনি পরীক্ষা বানিয়ে দিবেন। যে আপনি মনে করেন যে আর ডিউটি কি একই জিনিস? কোনটা? হ্যাঁ হ্যাঁ একই জিনিস, ট্যারিফ আর ডিউটি একই। ওইটাই তো আমি ফার্স্ট বলে দিয়েছিলাম, পরীক্ষা শুধু ডিউটি দিয়ে আসতে পারে, এরকম যে টার্মসের মধ্যে আপনাকে ফেলে দিতে পারে আর কি। আচ্ছা, তাহলে শুধু কোটা দিলে যে কিভাবে লিখবেন, এই যে টার্মসটা ধরা, এই জন্য মূলত ক্লাসটা আলোচনা করতেছি আমি। শুনেন, এখন আমরা পরীক্ষা যদি প্রোটেকশনিজম যেহেতু আছে আমাদের সিলেবাসে, এই যে শর্ট নোটের ভিতরে পিএসসি সিলেবাসে, এখন সংরক্ষণবাদ, এই যে দেখেন আপনি যে অধিক পরিমাণে কোটা আরোপ করলেন, শুল্ক আরোপ করলেন, এটাই কিন্তু একটা সংরক্ষণ। তা শুধু সংরক্ষণ যদি আসে আপনার, যে বা সংরক্ষণের পদ্ধতিগুলো কি বা সংরক্ষণ, তাহলে আপনি একটু লিখবেন, এইভাবে লিখবেন, সেটা আমি লিখবো না, এটা আমি মুখে বলে দিই যে সংরক্ষণবাদ হলো দেশীয় শিল্পকে রক্ষার জন্য বা দেশীয় পণ্যকে
বাঁচানোর জন্য সরকার কর্তৃক বিভিন্ন গৃহীত পদক্ষেপ, আন্তর্জাতিক উদার বাণিজ্য বা মুক্ত বাজার বাণিজ্যের কিন্তু বিপরীত অবস্থান সংরক্ষণবাদ, এই কথা কিন্তু লিখতে হবে যে মুক্ত বাণিজ্যের বা উদারনৈতিক বাণিজ্যের বা বিশ্বায়ন, এই বিশ্বায়নও বলতে পারেন, এর বিপরীত আইডিয়াটা কি? সংরক্ষণবাদ। ঠিক আছে, হ্যাঁ। এরপর লাগবেন যে আপনার একটু একটু বিশ্বায়ন বা আপনার এই যে মুক্তবাজার অর্থনীতি একটু বিরুদ্ধে লিখবেন, যে মুক্তবাজার অর্থনীতির কারণে বিশেষত উন্নয়নশীল দেশগুলো বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ঠিক আছে, এই কারণে উন্নয়নশীল রাষ্ট্র বা অনেক সময় উন্নত রাষ্ট্রগুলো তাদের রাষ্ট্র কর্তৃক বা সরকার কর্তৃক বিভিন্ন ধরনের সংরক্ষণের পদক্ষেপ নেওয়া হয়। নিম্নে এই সংরক্ষণের পদ্ধতিগুলো লিখছি, বা আলোচনা তো সুযোগ নাই, 4 মার্কের মানে উপায়গুলো লিখছি। তা আমি উপায়গুলো বলি, আপনি একটা করে লিখেন। ওই যে সংরক্ষণের জন্য সংরক্ষণবাদ আর মুক্ত বাজার অর্থনীতি আর বিশ্বায়ন কি একই জিনিস? হ্যাঁ, মানে আমি একই অর্থে ব্যবহার করলাম। ঠিক আছে, কারণ আসলে বিশ্বায়নটা মানেই তো হলো আপনার অবাধ মুক্ত অর্থনীতি। অর্থনীতি তো মূল, দেখেন না সব জায়গায় তো অর্থনীতিকে কেন্দ্র করে সবকিছু। বিশ্বায়ন তো অনেক বড় একটা ব্যাপার, মুক্তবাজার অর্থনীতি বিশ্বায়নের একটা অংশ। তবে স্বাভাবিকভাবে আপনার বিশ্বায়ন বলতেই আসলে মুক্তবাজার অর্থনীতি মার্কিন যুক্তরাষ্ট্র, যেহেতু বিশ্বায়নের নেতৃত্ব মার্কিন যুক্তরাষ্ট্র দিচ্ছে, আর তার নেতৃত্ব ছিল আপনার অবাধ পুঁজিবাজার। সেই অবাধ পুঁজিবাজারে সে চালু করতে গিয়ে চীনের কাছে সে মার খেয়ে যাচ্ছে এখন। তো ওই অর্থ আমি এক দর্শী, কিন্তু বিশ্বায়ন তো অনেক বড় একটা ব্যাপার। আচ্ছা, সংরক্ষণবাদের পদ্ধতি বা ধরন, পদ্ধতি বা ধরন সমূহ জাস্ট নাম লিখে দিচ্ছি, আপনি খালি নামগুলো একটু লিখবেন। ঠিক আছে, দেখেন আমদানি শুল্ক কি কি ধরনের আপনি করতে পারেন। দেখেন আমদানি শুল্ক, আমদানি শুল্ক, আমদানি শুল্ক, তারপর লেখেন আমদানি কোটা ও লাইসেন্স। আমদানি কোটা তো একটু আগে আলোচনা করছিলাম, আমদানি কোটা ও লাইসেন্স, আমদানি কোটা ও লাইসেন্স মানে কি? কোটা তো আগে বুঝাইছিলাম, আর লাইসেন্স হলো কি আপনাকে আমদানি পরোক্ষভাবে আপনার বাধা দেয়। লাইসেন্স করে দিল যে এই 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 ব্যবসায়ীদের লাইসেন্স করে দিলাম, এরাই কিন্তু এটা কি আমদানি করতে পারবে, আর কেউ পারবে না। এইটা আমদানি লাইসেন্সটা পরীক্ষার হলে ব্যাখ্যার সুযোগ নেই আপনার, আমি বোঝানোর জন্য বলছি। তারপর দেখেন আমদানি নিষিদ্ধকরণ, আমদানি নিষিদ্ধকরণ মার্কিন যুক্তরাষ্ট্র করেছিল, চীন থেকে আমদানি নিষিদ্ধকরণ করেছিল না, এটা সংরক্ষণ। বিশেষ পণ্য যেমন ক্ষেত্রে এটা করতে পারে আমদানি নিষিদ্ধকরণ। তারপর বিনিময় নিয়ন্ত্রণ, বিনিময় নিয়ন্ত্রণ, বিনিময় নিয়ন্ত্রণ, বিনিময় নিয়ন্ত্রণ, বিনিময় নিয়ন্ত্রণ লিখছেন? এটা কি বিনিময় নিয়ন্ত্রণ বুঝতে পারছেন? এই যে আপনার মুদ্রার মান, যেটা মূলত আসলে এই যে দেখেন কয়েকদিন আগে কিন্তু আফগানিস্তান কিন্তু তাদের বিদেশি মুদ্রার মানে লেনদেনটা বা বিশেষ করে আপনার বিনিময় এক্সচেঞ্জ করাটা কিন্তু নিষিদ্ধ করে দিচ্ছে, এটা বিনিময় নিয়ন্ত্রণ। তারপরে সরকারি ব্যয়ের দিক পরিবর্তন, সরকারি ব্যয়ের দিক পরিবর্তন, ব্যয়ের দিক পরিবর্তন, যেমন মনে করেন আমরা ব্যয়ের দিক কিরকম, প্রতিরক্ষা খাতে সরকার কমায় দিল আর কিনলো না, এরকম। ঠিক আছে, এই বিভিন্ন। এরপরে দেশীয় উৎপাদনকারীকে ভর্তুকি প্রদান, এরপর দেশীয় উৎপাদনকারীকে ভর্তুকি প্রদান, দেশীয় ভর্তুকি প্রদান বা কর মৌকুফ হইতে পারে, ভর্তুকি প্রদান, কর মৌকুফ, এটার সাথে দিয়ে দিন কর মৌকুফ, এই এরকম। আচ্ছা, তারপর লেখেন আন্তর্জাতিক কার্টেল, আন্তর্জাতিক কার্টেল, আন্তর্জাতিক কার্টেল, এন্টি ডাম্পিং, ওই একটু এসে গেলাম, এন্টি ডাম্পিং, আন্তর্জাতিক কার্টেলটা কি? এন্টি ডাম্পিং,
কার্টেল বুঝেন না? এই যে দেখেন না, ওপেকের কার্টেল কি, এই যে পরীক্ষা আসে ওপেকের কার্টেল, পেট্রোলিয়াম কার্টেল হলো একটা বিশেষ একটা পণ্য, যে পণ্যের উপরে সবাই আপনার একটা একটা জোট হবেন, যেটা আমরা নির্ধারণ করবো, আমরা এটা পরিচালনা করবো। কোন সব দেশ, অনেক দেশ এটা কাজগুলো করে, এই আন্তর্জাতিক কার্টেল। তারপর লিখছেন এন্টি ডাম্পিং। আচ্ছা, এগুলো মোটামুটি আপনার এই সংরক্ষণ মধ্যে ধরনের মধ্যে আপনারা লিখে দিবেন, ঠিক আছে? তা সবগুলো বিষয় তুলতে পারছেন কিনা আপনারা? আমি খুব দ্রুত লিখছি। স্যার আচ্ছা, ধন্যবাদ। তুলতে পারলে ধন্যবাদ, না না আপনারা একটু টেনে দেখেন, এমনি আপনাদের। আচ্ছা, ঠিক আছে। প্রবলেম সলভিং এর ক্লাসগুলো স্যার একটু দ্রুত নেওয়া যাবে, দু এক কি কি? দিনের মধ্যে? বুঝি নাই। স্যার প্রবলেম সলভিং এর উপর আপনি ক্লাস নেবেন না? ক্লাস আপনাদের, আপনারা ক্লাস যদি করেন তাহলে তো ক্লাস নিতে পারবেন, সময় তো শেষ চলে আসছে। এখন শুনেন, প্রবলেম সলভিং এ সেদিন যেন একটি স্টুডেন্ট প্রশ্ন করছিল, মানে সংকটের নিয়ে। আপনি মিউট করে দেন, বাস বুঝতে পারছি, আপনার মিউট করে দেন, সাউন্ড আসতেছে। সেটা হলো আপনার যে যে প্রবলেম সলভিং যে কোনটা দেয়, তা আমিও নিজেও মানে এখন পর্যন্ত করতে পারতেছি না। মানে এটা ব্যাপার হলো যে স্বাভাবিকভাবে আলোচনার টেবিলে যেটা আছে, রোহিঙ্গা ক্রাইসিস আছে, তারপর আপনার ভ্যাকসিন ক্রাইসিস বা যে স্বাস্থ্য ব্যাপারটা আছে, বা কোভিড, ঠিক আছে? এই দুটো বিষয় আমি আলোচনার টেবিলে মনে করি, ঠিক আছে? এখন ইরানের আবার ইরানের পারমাণবিক ইস্যুটা, সেটা একটা ক্রাইসিস আছে, যদি ওদিকে কোশ্চেনটা যায় ডাইভার্ট করে, তো সেটা হয়তো আপনার বোর্ড কোশ্চেন আসতে পারে বা প্রবলেম সলভিং এর মধ্যে দিতে পারে। তাহলে আপাতত আপনার প্রবলেম সলভিং এর যেটা হলো রোহিঙ্গা ক্রাইসিসটা, জলবায়ু জলবায়ু বা জলবায়ু পরিবর্তনটা আপনার একটু নোট করে নেন, প্রবলেম সলভিং এর জন্য যে বিষয়টা পড়বেন, জলবায়ু পরিবর্তন। তারপর হলো আপনার রোহিঙ্গা সমস্যা বা রোহিঙ্গা ক্রাইসিস, হলো আপনার ভ্যাকসিনের ব্যাপারটা, বা এক কথায় মানে কোভিড-19, ঠিক আছে? এই তিনটা বিষয়ের উপরে আপনারা একটু পড়ে নিন, ঠিক আছে? পড়েন। এখন আমি আপনাদেরকে আর একটা ক্লাস হয়তো আমি আপনারা পেতে পারেন, ঠিক আছে? বা যদি আপনারা সময় করে করতে পারেন তাহলে আর আরেকটা আর দুইটা ক্লাস দিব। আমার ইচ্ছা যেটা, নেক্সট ক্লাসটাতে আপনাদের মানে সেটা স্লাইড আকারে, বোর্ড কোশ্চেনটা স্লাইড আকারে তুলে দিয়ে আমি আলোচনাগুলো বুঝিয়ে দিব আপনাদের, বেশ কয়েকটা কোশ্চেনের উপরে। ধরেন আফগানিস্তান ইস্যুটা আসতে পারে, ইরানের ব্যাপারটা, ঠিক আছে? এরকম। আর জাতিসংঘ যে ওভারঅল আলোচনা, সেগুলো আমি ক্লাস দিব না, কারণ এগুলো আপনারা পারবেন আমার বিশ্বাস, ঠিক আছে? সবাই পড়ছেন মোটামুটি। এরকম কিছু বিষয়ের উপরে আমি 2-3টা টপিক্সের উপরে নেক্সট ক্লাসটা নিব। তারপর যদি প্রয়োজন আপনারা মনে করেন, তাহলে এরপর একটা ক্লাস নিলাম আর কি। বলেন। স্যার এমপিরিক্যাল ইস্যুর উপর একটা আর প্রবলেম সলভিং এর উপর একটা, এই দুইটা ক্লাস মানে আলাদা আলাদা নিলে স্যার ভালো হতো। আচ্ছা, কিসের কিসের বললেন, আবার বলেন। প্রবলেম সলভিং একটাই তো? হ্যাঁ, আরেকটা স্যার এমপিরিক্যাল ইস্যু, আপনি যে একটু আগে যেটার কথা বললেন ব্রড কোশ্চেন, ওই যে ওইটা। আচ্ছা, বুঝছি। তাহলে এটার 2 দিন, উপর মানে আপনারা 2 দিন ক্লাসের কথা বলছেন, আর 2 দিন ক্লাস হলে আপনাদের ভালো হয় তো? স্যার বেশি হলেও প্রবলেম নাই, কমপক্ষে এই 2 দিন স্যার। আপনাদের উপস্থিতি পারে না তো ভাই, কম উপস্থিতি থাকলে ক্লাস নিতে ভালো হয়, বলেন দেখি। আচ্ছা, যাক। তারপরে মানে যারা আছেন তাদের দরকারি কিছু কথা। আচ্ছা, ঠিক আছে। না, সমস্যা নাই। আপনারা যেহেতু আমার এরকম করলে কেমন হয় বলেন দেখি? আপনাদের 1 তারিখে পরীক্ষা, 30 তারিখে একটা ক্লাস দিলাম, তাহলে কেমন হয় বলেন? হ্যাঁ, স্যার অত পরে না, এই 2-1 দিনের মধ্যে স্যার। এমনি মজা করলাম। হ্যাঁ, বুঝতে পারছেন? আগে কলেজের হলে থাকতে মানে এরকম বন্ধ দিত না, মানে ঈদের আগের দিন বা 2 দিন আগে, তখন আমরা বলতাম তো একটা কাজ করেন স্যার, তাহলে আমাদেরকে লিখে দেন, ঈদের দিন আমরা ঈদ করে তারপর যাই। এই জন্য বললাম যে পরীক্ষার আগের দিন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ওটা আপনার বলছেন, এটা আমার মাথায় আছে, কারণ আমি এটা শেষ করে ওর ধরবো নেক্সট ক্লাসে। আচ্ছা, তারপরে কি পড়াতে লাগছিলাম ভুলে গেলাম, কথায় কথা ভুলে গেলাম তো, কি পড়াচ্ছিলাম? ও, এটা এটা দিয়েছি আলোচনা, না? স্যার সংরক্ষণবাদের পদ্ধতি। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, এরপরে দাঁড়ান, একটু ইম্পর্টেন্ট জিনিসগুলো আমি দেখে নেই, আবার কি কি আবার বাদ, যদি আলোচনা করতে গিয়ে আবার বাদ থেকে যায়। সংরক্ষণের পদ্ধতি, সংরক্ষণের, আচ্ছা, এটা COP26 সম্মেলনের সিদ্ধান্ত সমূহ, চেকবুক ডিপ্লোমেসি, এটা আপনাদের দরকার বেশি, বুঝছেন? এটা আইডিয়া আপনি পাবেন না গাইডগুলোতে। কারণ COP সম্মেলন যদি আমি নাও বলি, তারপর আপনি নেট সার্চ দিয়ে আপনারা লিখতে পারবেন, সমস্যা নেই। চেকবুক ডিপ্লোমেসি একটু লিখেন, লেখেন চেকবুক ডিপ্লোমেসি। পানি পানি পানি।
আচ্ছা, সরি একটু লেট হলো। লেখেন আপনারা চেকবুক ডিপ্লোমেসি। আপনাদের মধ্যে থেকে একটু বলতে পারেন, আমি কিন্তু সেদিন ক্লাসে একটু হিন্টস দিয়েছিলাম চেকবুক ডিপ্লোমেসি। জি স্যার, চায়না যেমন ঋণ দিয়ে। হ্যাঁ হ্যাঁ, কে বলছেন? আমি তো আসলে আপনাদের কারোর সাথে পরিচিত না, নামটা বলে ভালো হতো। স্যার আমার নাম অনুপ। হুম, অনুপ স্যার। এখানে নাম কি? এখানে তো সেটা দেখছি। যাক, হ্যাঁ বলেন। স্যার হ্যাঁ বলেন, আপনি বলেন। হ্যাঁ, 1 মিনিট বলেন দ্রুত। উন্নয়নশীল বা গরিব দেশকে ঋণ দিয়ে সেই টাকার মাধ্যমে হচ্ছে ফায়দা লুটা, এটাই হচ্ছে যে স্যার চেকবুক। আচ্ছা ধন্যবাদ। আপনার মাথায় মানে মূল থিমটা আছে। এখন এই পরীক্ষা খাতায় লিখতে হবে কিভাবে? জি স্যার, এটা স্যার হ্যাঁ, আপনি বলে দেন। আচ্ছা আচ্ছা, যাক ওইটা মনে আছে আপনার। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা একটু লেখেন তাহলে। এখানে যা লিখবো লিখলে আপনি বুঝে যাবেন, এই জন্য বোঝানোর সময় পাইলাম না আমি। দ্রুত লেখেন, ওই কিছুটা সেদিন হিন্টস দিয়েছিলাম আর কি। আচ্ছা লেখেন, দেখেন বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে, বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে এটা বাংলা কোনো নাই, ঠিক আছে? চেকবুক ডিপ্লোমেসির বাংলা আমি ওইভাবে নিয়ন্ত্রিত ডিপ্লোমেসি হতে পারে, এটা বাংলা দরকার নেই, আসতে ইংলিশে আসবে। দেখেন বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে দেখেন চেকবুক ডিপ্লোমেসি একটি আলোচিত বিষয়। চেকবুক ডিপ্লোমেসি একটি আলোচিত বিষয়। যখন দেখেন, যখন একটি শক্তিশালী দেশ যখন একটি শক্তিশালী দেশ অপেক্ষাকৃত কম শক্তিসম্পন্ন দেশকে অপেক্ষাকৃত কম শক্তিসম্পন্ন দেশকে অপেক্ষাকৃত কম শক্তিসম্পন্ন দেশকে, কথাটা মনে রেখে, হ্যাঁ, শক্তি সম্পূর্ণ না, সম্পন্ন, সম্পন্ন দেশকে দেখেন অর্থনৈতিক সাহায্য, কমা দিয়ে রাখেন অনুদান, ঋণ, তারপর কমা দিয়ে রাখেন ঋণ প্রদান, ঋণ প্রদান এই উদ্দেশ্যে রাখেন, এই উদ্দেশ্যে করে থাকে যা তার ভূরাজনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ, যে করলো আর কি তার, যা তার ভূরাজনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এবং কূটনৈতিকভাবে ভবিষ্যতে বড় ধরনের সফলতা বয়ে আনবে। তারপরে আপনি চীনের দিকে, যেহেতু চেকবুক ডিপ্লোমেসিটা সামনে চলে আসে চীনের কারণে, বুঝছেন? কারণ আইএমএফ একটা রিপোর্ট দিয়েছে যে চীন 2013 থেকে 2016 এই সময়ের মধ্যে সে যে বহির্বিশ্বে আগে দান মানে সহায়তা করতে ঋণ দিত তার দ্বিগুণ করে ফেলছে। মানে এরকম একটা রিপোর্ট দেওয়ার কারণেই মূলত বিভিন্ন ইস্যুতে চেকবুক ডিপ্লোমেসিটা সামনে আলোচনা চলে আসছে, বুঝছেন? এই জন্য উদাহরণটা চীন থেকে দিবেন আপনি। যেমনটা ওই যে একটু আগে যে একজন বললো আমাদের স্টুডেন্ট, ঠিক আছে? দেখেন এবার নিচে রাখেন, বর্তমানে চীন তার বিআরআই বাস্তবায়নের জন্য, বিআরআই তো একটা ভূরাজনৈতিক কৌশল, আপনি জানেন, বিআরআই বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, জানেন আপনারা, লিখেন। বর্তমানে চীন তার বিআরআই বাস্তবায়নের জন্য বিভিন্নভাবে চেকবুক ডিপ্লোমেসি প্রয়োগ করছে। বিভিন্নভাবে বিভিন্ন দেশের সাথে, বিভিন্নভাবে বিভিন্ন দেশের সাথে চেকবুক ডিপ্লোমেসি প্রয়োগ করছে।
এবার দেখেন তাহলে আসলে কি, তাহলে তাহলে এটা কি বহুপাক্ষিক না দ্বিপাক্ষিক? চেকবুক ডিপ্লোমেসি কিন্তু একটা দ্বিপাক্ষিক। দেখেন চেকবুক ডিপ্লোমেসি একটি দ্বিপাক্ষিক বিষয় বা দ্বিপাক্ষিক কূটনীতি। চেকবুক ডিপ্লোমেসি একটি দ্বিপাক্ষিক কূটনীতি এবং দেখেন এই কূটনীতির সাথে এই কূটনীতির সাথে দেখেন ঋণ প্রদান বিষয়টি জড়িত। ঋণ প্রদান বিষয়টি জড়িত, তাই অনেকেই একে ডেট ট্র্যাপ ডিপ্লোমেসি হিসেবে আখ্যায়িত করেছেন। ট্র্যাপ ডিপ্লোমেসি, তাই অনেকেই একে ডেট ট্র্যাপ মানে ঋণের ফাঁদে আটকে বলেন আপনি, ডেট ট্র্যাপ ডিপ্লোমেসি হিসেবে আখ্যায়িত করেছেন। আচ্ছা, এরপর আপনি এখন উদাহরণে যান। দেখেন যেমন তাইওয়ানের সাথে যে সকল দেশ কূটনৈতিক সম্পর্ক স্থাপনে আগ্রহী, যেমন তাইওয়ানের সাথে যে সকল দেশ কূটনৈতিক সম্পর্কে, যেমন তাইওয়ানের সাথে যে সকল দেশ কূটনৈতিক সম্পর্ক স্থাপনে আগ্রহী, ওই দেশগুলোকে চীন বিভিন্নভাবে অর্থনৈতিক সহযোগিতা করছে। ঠিক আছে, তা এখানে লেখার দরকার নেই যে আইএমএফ একটা রিপোর্ট দিয়ে কি বলছে জানেন, যে আইএমএফ বললো যে 2013 থেকে 16 এই সময়ের মধ্যে আপনার 13 সালে যে মানে হেভিলি মানে যেটা বলে হেভিলি ইনডেপ্টেড পুর, মানে যেগুলো অতি দরিদ্র দেশ, এরকম দেশ আছে, সেই দেশগুলোতে 2013 সালে চীন যেখানে 6.2% লোন দিয়েছে, সেটা 16 সালে এসে সেটা 11.6% হয়ে গেছে। তাহলে দ্বিগুণ হয়ে গেছে না চীনের? এটা একটু দেখালাম আপনাকে। এই আইএমএফ 2013 সালে আইএমএফ এর রিপোর্ট যে চীন 2013 সালে যা বিশ্বে যে মানে গরিব দেশগুলোকে লোন দিয়েছে 6.2%, সেটা 16 সালে এসে হয়ে গেল কত? 11.6%। এটা আচ্ছা, এরপরে এই যেহেতু ডেট ট্র্যাপের কথা বলছিলাম, মানে চীনের এই কি জানেন না, শ্রীলঙ্কার কথা উদাহরণ দেন। এবার দেখেন একইভাবে ভারত মহাসাগরের সাথে চীনের কোনো সংযোগ নেই। এবার নিচে রাখেন, একইভাবে ভারত মহাসাগরের সাথে চীনের কোনো সংযোগ নেই। দেখেন তাই ভবিষ্যতে, এবার রাষ্ট্র ভারতের নাম রাখবেন, তাই ভবিষ্যতে ভারতকে মোকাবেলার জন্য শ্রীলঙ্কাকে প্রচুর লোন দিয়েছিল। রিটার্ন করতে পারবে না তা জানা সত্ত্বেও, শ্রীলঙ্কা যে রিটার্ন দিতে পারবে না জানে, তবে ব্রেকেট দেন। দেখেন শ্রীলঙ্কাকে ভারতকে মোকাবেলার জন্য শ্রীলঙ্কাকে প্রচুর লোন দিয়েছিল, ব্রেকেট দেন, রিটার্ন করতে পারবে না তা জানা সত্ত্বেও। এবং 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 এই অঞ্চলে দেখেন, এই অঞ্চলে আধিপত্য বিস্তারের জন্য হাম্বানটোটা বন্দরের উপর
বন্দরকে বা বন্দরকে আধিপত্য এই অঞ্চলে আধিপত্য বিস্তারের জন্য দেখেন হাম্বারটোটা বন্দর লিজ নিয়েছে, লিজ মানে ইজারা, লিজ নিয়েছে। এই হলো চেকবুক ডিপ্লোমেসি, মানে এখানে মানে ব্যাপারটা আবার ক্লিয়ার করে দিচ্ছি, এটা দ্বিপাক্ষিক ইস্যু। মূল চেকবুক ডিপ্লোমেসি সামনে চলে আসে চীনের প্রেক্ষাপটে, ঠিক আছে। এই আচ্ছা আচ্ছা, কপ 26 সম্মেলনের যে ফলাফল, এটা আমি নোট করে আসছিলাম, তাহলে দেখি আপনাদের এই যদি পরবর্তী যে ক্রাইসিসের কথা বলছেন আপনারা, তখন ওখানে আমি ডেটাগুলো আপনাকে দিয়ে দিব, অথবা লেখা অনেকগুলো বা স্লাইডের আকারে আমি উপস্থাপন করে দিব। এখন আপনারা একটু ইতে চলে যান, এই যে পাওয়ারটা চলে যান, পাওয়ার সিকিউরিটি পাওয়ার এন্ড যে ব্যাপারটা, হ্যাঁ পাওয়ারে চলে যান। দেখেন আগে আপনি এইভাবে লেখেন, যেহেতু আরো ভূমিকা যেতে পারছি না আমি, সময় নাই, আপনি লেখেন হার্ড পাওয়ার ও সফট পাওয়ারের মধ্যে পার্থক্য। লেখেন হার্ড পাওয়ার ও সফট পাওয়ারের মধ্যে পার্থক্য। হার্ড পাওয়ার ও সফট পাওয়ারের মধ্যে পার্থক্য। আচ্ছা এই যে পার্থক্যটা লিখবেন, ঠিক আছে, এই একভাবে এখানে আগে এইচপি মানে হার্ড পাওয়ার, আর ওই সাইডে লিখবেন সফট পাওয়ার, সফট পাওয়ার, ঠিক আছে। হার্ড পাওয়ার ও সফট পাওয়ারের মধ্যে পার্থক্য, ঠিক আছে। আচ্ছা লেখেন হার্ড পাওয়ার, লেখেন লেখেন হার্ড পাওয়ার করে লিখবেন, লেখেন আন্তর্জাতিক, লেখেন আন্তর্জাতিক সম্পর্কে বা লেখেন শক্তির প্রাচীন রূপ, আন্তর্জাতিক সম্পর্কে মানে এই আলোচনায় দেখেন শক্তির প্রাচীন রূপ, আন্তর্জাতিক সম্পর্কে শক্তির প্রাচীন রূপ। আর সফট পাওয়ারে ঘরে লিখবেন নতুন রূপ, ওটা বুঝে নেন, আন্তর্জাতিক সম্পর্কে শক্তির কি নতুন রূপ, এটা সব নতুন রূপ। তারপর এখানে লিখবেন হার্ড পাওয়ার, লেখেন সামরিক আইনে চূড়ান্ত গুরুত্ব বহন করে, হার্ড পাওয়ারে সামরিক আইনে চূড়ান্ত গুরুত্ব বহন করে। সামরিক আইনে চূড়ান্ত গুরুত্ব বহন করে। আর এখানে লিখবেন সামরিক আইনে গুরুত্ব দেওয়া হয় না, সফট পাওয়ারে সামরিক আইনে গুরুত্ব দেওয়া হয় না। তারপর লেখেন হার্ড পাওয়ার, লেখেন লেখেন অর্থনৈতিকভাবে ব্যয়বহুল, হার্ড পাওয়ারের কলাকৌশল গুলো, ঠিক আছে। হ্যাঁ হার্ড পাওয়ারের কলাকৌশল গুলো অর্থনৈতিকভাবে ব্যয়বহুল। আর এখানে লিখবেন তুলনামূলকভাবে কম ব্যয় কম। মিট করবেন, কে আব্দুল কাদের এই মিট করবেন শব্দ আসছে। আচ্ছা তারপর কি লিখছেন, তুলনামূলকভাবে ব্যয় কম, সফট পাওয়ারে কি তুলনামূলকভাবে ব্যয় কম। তারপর লেখেন হার্ড পাওয়ার, লেখেন প্রয়োগের সফলতা ব্যর্থতা দুটোই রয়েছে। হয়তো আপনি সামরিক আগ্রাসন চালাবেন, জিততে পারেন ঠকতে পারেন, এটাই। প্রয়োগের সফলতা ব্যর্থতা দুটোই রয়েছে, হার্ড পাওয়ার প্রয়োগের সফলতা ব্যর্থতা দুটোই রয়েছে। তারা লেখেন সফট পাওয়ার, লেখেন ব্যর্থতার অবকাশ নেই বা ব্যর্থতার সুযোগ নেই, সফট পাওয়ারে ব্যর্থতার সুযোগ নেই। আচ্ছা তারপর লিখেন দেখেন অ্যাগ্রেসিভ, হার্ড পাওয়ারটা লিখে লেখেন লেখেন এটি অ্যাগ্রেসিভ বা আক্রমণাত্মক, এই পুরো বেশ ব্যাপারটা অ্যাগ্রেসিভ, লেখেন এটি অ্যাগ্রেসিভ বা আক্রমণাত্মক। আর সফট পাওয়ার মধ্যে লেখেন অ্যাট্রাকটিভ, এটা আকর্ষণীয় একটা ব্যাপার, অ্যাট্রাকটিভ বা আকর্ষণীয় বিষয়, অ্যাট্রাকটিভ বা আকর্ষণীয় বিষয়।
স্যার কোনটা অ্যাট্রাকটিভ মানে আকর্ষণীয়? সফট পাওয়ারটা নাম সফট একটা আপনাকে আকর্ষণ করবে, ঠিক আছে, এটা ওই শাব্দিক একটা পার্থক্য কি। আর স্যার হার্ড পাওয়ারেরটা কি বলবো? অ্যাগ্রেসিভ অ্যাগ্রেসিভ অ্যাগ্রেসিভ, আক্রমণাত্মক। আচ্ছা এবার লেখেন হার্ড পাওয়ার, লেখেন লেখেন জীবন ও অর্থনীতিতে। আচ্ছা এটা দরকার নাই, আপনার উদাহরণগুলো লেখেন। আচ্ছা এই হার্ড পাওয়ারের উদাহরণগুলো লেখেন লেখেন জনসংখ্যার আকার। একটু পরে ফোন দিস, হ্যাঁ ইয়ে লিখতেছি ক্লাসেতে, হ্যাঁ কথা সাউন্ড আসতেছে তো। আচ্ছা উদাহরণ লেখেন দেখেন জনসংখ্যার আকার, হাত পরের মধ্যে জনসংখ্যার আকার, আচ্ছা এই আপনি আব্দুল কাদের এবং আরেকটা অন্য একটা আইডিয়া যে আপনারা ই করে নেন মাই ফোন, সরি মাই ফোন না কোনটাকে। আচ্ছা দেখেন কি বলছিলাম যেন। আচ্ছা জনসংখ্যার আকার, তারপর দেখেন কমা দেখেন সৈন্য সংখ্যা, হাট পাওয়ারের মধ্যে সৈন্য সংখ্যা, দেখেন শক্তি প্রদর্শন, মানে এই বিষয়গুলো মানে হাট পাওয়ারের সাথে যুক্ত। এই মানে এক কমাতে কমাতে লিখবেন জনসংখ্যার আকার, সৈন্য সংখ্যা, শক্তি প্রদর্শন, তারপর লেখেন লেখেন অস্ত্র ইত্যাদি বিষয় হাট পাওয়ারের সাথে জড়িত, ইত্যাদি বিষয় হাট পাওয়ারের সাথে জড়িত। দেখছেন? আচ্ছা তারপরে লিখেন এই শর্ট পাওয়ারের মধ্যে লেখেন 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 ইতিহাস সংস্কৃতি, ইতিহাস সংস্কৃতি, শিক্ষা কূটনীতি, শিক্ষা কূটনীতি, বাণিজ্য, বিজ্ঞান প্রযুক্তি উদ্ভাবন, পুরস্কার। অনেক সময় পুরস্কার দিয়ে আপনাকে মনোযোগ, এভাবে অন্তত 30টা বিষয় আছে, বুঝতে পারছেন, সব তো দেখা যাবে না। তাহলে আমরা যা কি বলছিলাম যে ইতিহাস সংস্কৃতি, শিক্ষা কূটনীতি, বাণিজ্য, বিজ্ঞান প্রযুক্তি উদ্ভাবন, পুরস্কার ইত্যাদি বিষয়, ইত্যাদি বিষয়গুলো শর্ট পাওয়ারের সাথে জড়িত। এখন লাস্টের দিকে একটা রাষ্ট্রের উদাহরণ দিবেন, সেটা আগে শর্ট পাওয়ারটা লিখবেন, পরে হার্ড পাওয়ারটা লিখবেন। দেখেন ইংলিশে লেখেন গ্লোবাল শর্ট পাওয়ার 2021 শীর্ষ দেশ, গ্লোবাল জিএলও গ্লোবাল গ্লোবাল সফট এসএফটি সফট পাওয়ার, গ্লোবাল শর্ট পাওয়ার 2021 এটা রিপোর্ট একটা, বুঝতে পারছেন। গ্লোবাল শর্ট পাওয়ার 2021 শীর্ষ দেশ জার্মানি, জাপান, সুইজারল্যান্ড, তিনটা দেশের নাম লেখেন। জার্মানি সবার পূর্বে উপরে জার্মানি, তারপরে জাপান, তারপরে সুইজারল্যান্ড। ঠিক আছে। আর এই সাইডে এবার হার্ড পাওয়ারে লিখবেন যে আপনার হার্ড পাওয়ারের শীর্ষ দেশ হলো তিনটা দেশ, যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন। 1 নম্বর যুক্তরাষ্ট্র, 2 নম্বর রাশিয়া, 3 নম্বরে চীন। হার্ড পাওয়ারে শীর্ষ দেশ ওই রিপোর্টে মানে গ্লোবাল শর্ট পাওয়ার যে ইন্ডেক্স, তারাই এদিকে রিপোর্ট করছে, ওদিকে রিপোর্ট করছে। ওইটার মধ্যে লিখবেন আপনি হার্ড পাওয়ারের শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন। আচ্ছা এখন শুধু যদি পরীক্ষা আপনার শুধু শর্ট পাওয়ার উপরে লিখতে বলে, কথা বুঝে নেন, তাহলে ওই যে যারা আমি বলছি এগুলোর উপরে আপনি বেস করে লিখে দিবেন। আর সেখানে নিচে একটু এক্সট্রা চিহ্ন দিয়ে লিখে রাখেন। লেখেন সফটওয়্যারের লেখেন শর্ট পাওয়ার এর প্রবর্তক বলা হয়, লেখেন দ্রুত নিচে লেখেন শর্ট পাওয়ারের প্রবর্তক বলা হয় দেখেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, হার্ভার্ড এই নাম লাগবেন জোসেফ নাই, যদিও ডেফিনিশন হার্ড পাওয়ারে আছে, কিন্তু আপনি লিখবেন এটা। দেখেন শর্ট পাওয়ারের প্রবর্তক বলা হয় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, হার্ভার্ড মার্কিন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জোসেফ নাইকে।
দেখেন 2004 সালে তিনি প্রকাশ করেন, দেখেন 2004 সালে তিনি প্রকাশ করেন একটা বইয়ের নাম দেখেন, সফট পাওয়ার দ্য মিনস টু সাকসেস ইন ওয়ার্ল্ড পলিটিক্স। বইয়ের নাম তো বড় দিয়ে দ্য মিনস টু সাকসেস in world politics, ওই যে কথাগুলো বললাম আমি, কালচার, ডিপ্লোমেসি, এডুকেশন, বিজনেস, ইনোভেশন, উদ্ভাবন, এগুলা সব ওনার বইতে আছে কি। শর্টপর 2004 সালে তিনি লেখেন কি বা প্রকাশ করেন, এই বইটা লেখেন শর্টপর দ্য মিনস টু সাকসেস ইন ওয়ার্ল্ড পলিটিক্স। বিশেষ করে জানেন যুক্তরাষ্ট্র অনেকটা মার খেয়ে যাচ্ছে বিভিন্ন যুদ্ধ করে আগ্রাসী মনোভাবের কারণে, সেজন্য তিনি মূলত শর্টপরটা সামনে নিয়ে আসছেন যে আসলে ওইভাবে করলে বিশ্ব জয় করা যাবে না, মানে যুক্তরাষ্ট্রকে এইভাবে করবা তুমি, তাহলে তুমি বিশ্ব জয় করতে পারবা। ঠিক আছে। আচ্ছা এখন আর হার্ড পাওয়ার আসলে ওই যে যা লিখলাম, আর হার্ড পাওয়ার যদি পরীক্ষা আসে তাহলে ওই যে যা লিখলাম তার সাথে আপনার এই হার্ড পাওয়ারে এই যে জোসেফ নাইন এই ডেফিনিশনটা দিয়ে দিবেন, অথবা জোসেফ নাইন নাম দিয়ে আপনারা সার্চ দিবেন জোসেফ নাইন লিখে হার্ড পাওয়ার, তাহলে এই ডেফিনিশনটা চলে আসবে। তার এই যে হার্ড পাওয়ার ইনভলভস দ্য অ্যাবিলিটি টু ইউজ দ্য carrots and sticks মানে ভয়ভীতি of economic and military might। ইকোনমিক কিভাবে হতে পারে, কারণ আমরা অর্থনৈতিক অবরোধ দিবে, তাহলে সৌদি আরব লেবাননের উপরে অর্থনৈতিক অবরোধ দিচ্ছে বর্তমানে। এইটা আবার আপনি ভাববেন না ইকোনমিক মানে কিন্তু আপনার এই যে শর্টফল না, এখানে অর্থনৈতিক অবরোধ বোঝানো হয়েছে। ইকোনমিক অ্যান্ড মিলিটারি মাইট টু মেক আদার্স ফলো ইউ উইল। ঠিক আছে। আচ্ছা তা এখন আমরা স্মার্ট পাওয়ারটা একটু যাব। স্মার্ট পাওয়ারও সেই ডেফিনিশন, অ্যারে ডেফিনিশন আগে আপনারা ভালো করে দেখে নেন, এবং এই স্মার্ট না সরি এটা তার ডেফিনিশনটা, এই ডেফিনিশনটা একটু লিখে নেন। চেস্টার আর্থার ক্রোকার, এটার নামটা লেখেন। আচ্ছা দেখেন এই যে ওই যে একটু আগে যেটা এটা ডেফিনিশন মানে স্মার্ট পাওয়ারের ক্ষেত্রে, স্মার্ট পাওয়ারের ক্ষেত্রে মূলত আপনারা এটা চেস্টার CHESTR লেখকের নাম লিখেছি CHESSTR চেস্টার, এ মানে আর্থার, ক্রোকার CROCKER ক্রোকার। উনি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্টার ফর স্ট্র্যাটেজিক অফ ইন্টারন্যাশনাল স্টাডিজ এর একজন ফেলো বা থিঙ্ক ট্যাঙ্ক। উনি যে ডেফিনিশনটা দিয়েছে আপনার আচ্ছা এখন দেখেন আমরা উনি কি স্মার্ট পাওয়ার ইনভলভস দ্য স্ট্র্যাটেজিক ইউজ অফ ডিপ্লোমেসি, যেটার পদ্ধতি ডিপ্লোমেসি পারসুয়েশন, মানে পুরো আপনাকে টেনে আনা, ক্যাপাসিটি বিল্ডিং এন্ড প্রজেকশন অফ পাওয়ার এন্ড ইনফ্লুয়েন্স ইন ওয়েজ দ্যাট আর কস্ট ইফেক্টিভ। আপনি যেটা ব্যবহার করবে সেটা যেন ব্যয় মানে আপনার ব্যয়টা ঠিক মতো থাকে, এরকম কস্ট ইফেক্টিভ এন্ড হ্যাভ পলিটিক্যাল সোশ্যাল লেজিটিমেসি, পলিটিক্যাল সোশ্যাল এটা কম আছে, পলিটিক্যাল সোশ্যাল লেজিটিমেসি এসেনশিয়ালি দ্য এনগেজমেন্ট অফ বোথ মিলিটারি ফোর্স এন্ড অল ফর্মস অফ ডিপ্লোমেসি। লক্ষ্য করেন লাস্টে কথাটা বলেছে বিশেষ করে এনগেজমেন্ট থাকবে, কি সে এনগেজমেন্ট থাকবে মিলিটারি ফোর্স এন্ড অল ফর্মস অফ ডিপ্লোমেসি, মানে মিলিটারি ফোর্সও থাকবে আর ডিপ্লোমেসি সকল পন্থা থাকবে। এই নিয়ে যেটা এটা আমরা স্মার্ট পাওয়ার বলা হয়। তাহলে এই স্মার্ট পাওয়ার আমি যে চেস্টার আর্থারের নাম লিখে দিলাম, তার নাম দিয়ে আপনি সার্চ দিবেন, তাহলে এই ডেফিনিশন আপনার চলে আসবে, এটা দিয়ে আপনি দেখবেন। ঠিক আছে। আচ্ছা তাহলে এখন মূলত আসলে স্মার্ট পাওয়ারটা কি? স্মার্ট পাওয়ার হলো আপনি এইভাবে লিখবেন যে হার্ড পাওয়ার এবং সফট পাওয়ারের মিলিত রূপটাই হলো স্মার্ট পাওয়ার। তাই স্মার্ট পাওয়ারে মূলত আপনার সেখানে আপনার একটা যুদ্ধ কলাকৌশলও থাকবে, মানে যারা অপরাধী তাদের শাস্তি দিতে হবে, পাশাপাশি যারা সাধারণ জনগণ আছে তাদের সাথে কি করতে হবে,
কূটনীতি শুরু করতে হবে, আলোচনা করতে হবে। হ্যাঁ, তাই এরপর লিখবেন মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন ইস্যুতে দুটো মানে বর্তমানে স্মার্ট পাওয়ারের কৌশলটাই ব্যবহার করতেছে, মানে তার ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠা, অর্থনৈতিক লস, আফগানিস্তান ইরাক যুদ্ধের লসের জন্য এই স্মার্ট পাওয়ারটা ব্যবহার করতেছে, এইভাবে করে একটু লিখে দিবেন, ঠিক আছে? এই মানে এখানে মিলিটারি থ্রেডও থাকবে, নেগোসিয়েশনও থাকবে, ঠিক আছে? এই দুইটা বিষয় থাকবে স্মার্ট পাওয়ারে। হার্ড পাওয়ার সফট পাওয়ারের যৌথ উপাদানের সমন্বয় যে পাওয়ার, সেটাই স্মার্ট পাওয়ার, বাস। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এই পর্যন্ত রইলো আজকে, ঠিক আছে? আপনারা ভালো থাকেন। আর কোনো কিছু জিজ্ঞেস করবেন কিনা? এখানে আমার আলোচনার ভিতরে কপটা আমি আনতে পারি নাই, কিন্তু এখন আমার কাছে খুব এই মানে আজকে থাক আলোচনাটা, মোটামুটি তো 2 ঘন্টার মতো হয়ে গেল, বুঝতে পারছেন? এটা ওই কপটা আমি নেক্সট ইতে দিয়ে দিব, ঠিক আছে? তা আপাতত এমনি মুখে বলে দিতে পারি, বা আপনারা দেখতে পারেন যে COP 26 এর যে রেজাল্ট গুলো আছে আপনারা জানেন, সেখানে বলা হয়েছে যে ডিজেল চালিত যানবাহন গুলো কমিয়ে দিতে হবে, আপনার ইলেকট্রিক বা আপনার চার্জ ব্যাটারি জাতীয় এগুলো চালাতে হবে। তারপরে বন সংরক্ষণের কথা বলা হয়েছে। এবার আপনার কয়লা, মানে যে কথাগুলো আছে সেগুলো আমাদের বাংলাদেশের সরকারের মোটামুটি বিরুদ্ধে আর কি, COP সম্মেলনের সিদ্ধান্ত বলা হয়েছে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বা এগুলো বন্ধ করে দিতে হবে টোটাল, ঠিক আছে? এই সমস্ত রেজাল্ট গুলো আসছে ফলাফলে। এবং সেখানে সবচেয়ে বড় কথা হলো সম্মেলনে চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র একটা ঐক্যমত্য আসছে। এগুলো নিয়ে আমি নেক্সট ক্লাসে দিব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।